কি রে লামিয়া, আজ তো তাসফি ওর ভাইকে নিয়ে কলেজে আসবে, তোর সাথে দেখাও করিয়ে দিবে, তো তুই কি করবি? আমি তো মাহফুজকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। আমার তো ওকে দেখেই লজ্জা করে, তবে ওর সাহস দেখলে অনেক ভালো লাগে। ওর চেহারা তো মাশাল্লাহ একদম রাজপুত্রের মতো। মাহফুজকে দেখলেই আমার হার্টবিট বেড়ে যায়। ওর সামনে গিয়ে কি আমি কথা বলতে পারবো? না, কথা বলতেই হবে। ব্যাগে সব কিছু গুছিয়ে নিয়ে আর্মি ক্যাম্প থেকে বের হয়ে গেলাম। আমাদের কয়েকজন অফিসারের প্রশিক্ষণ চলছে, কিন্তু আমার শারীরিক অসুস্থতার জন্য কয়েকদিনের জন্য ছুটি নিয়েছি। সবার কাছ থেকে বিদায় নিয়ে নিজের গাড়িতে উঠে বসলাম। বেশ ভালো লাগছে মনের ভেতর, কারণ পরিবারের সাথে বেশ কয়েকদিন কাটাতে পারবো। তারপর গাড়িটা ড্রাইভ করতে লাগলাম। বাড়িতে জানাইনি যে আমি আসছি, কারণ বাড়িতে গিয়ে তাদের সারপ্রাইজ দেবো বলে। ও, আমার পরিচয় তো দেওয়া হলো না। আমার নাম মাহফুজ, আমি একজন আর্মি অফিসার। পরিবারের বাবা মা আর ছোট একটা বোন আছে। প্রায় সন্ধ্যার পরে বাড়িতে পৌঁছে গেলাম। তারপর সবগুলো ব্যাগ কাঁধে নিয়ে দরজায় নক করলাম। কিছুক্ষণ পর দরজা খুলে দিল। সামনে দেখলাম তাসফি দাঁড়িয়ে আছে। তাসফি আমার ছোট বোনের নাম। আমাকে দেখতে পেয়ে খুশিতে আমাকে জোরে ধরে কান্না করে দিল। আরে পাগলি, কাঁদছিস কেন? ভাইয়া, তুই জানিস না যে আমি কতটা খুশি হয়েছি। তুই হঠাৎ করে বাড়িতে এসে এমনভাবে সারপ্রাইজ দিবি, সেটা আমি ভাবতেই পারি নাই, তাই খুশিতে কান্না করে দিয়েছি। ওরে আমার পাগলি বোন রে, খুশিতেই নাকি কান্না করে দিয়েছে। আচ্ছা তাসফি, বাবা মা ঘরে আছে তো? হ্যাঁ রে ভাইয়া, সবাই ঘরে আছে, দুজন মিলে কত গল্প করতেছে। তোকে দেখলি সত্যি বাবা মা খুব খুশি হবে। আচ্ছা, এখন ভিতরে আয় আগে, আর বাবা মায়ের সাথে দেখা করে আয়। কাঁধ থেকে ব্যাগগুলো নামিয়ে রাখলাম। তারপর বাবা মায়ের ঘরের দিকে পা বাড়ালাম। আস্তে করে দরজাটা ফাঁক করলাম। দেখে দুজনে বসে গল্প করছে। তখন রুমের ভিতরে ঢুকে সালাম দিলাম। বাবা মামার দিকে তাকিয়ে প্রচণ্ড খুশি হলো। মা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন। কিরে বাবা, কেমন আছিস তুই? তুই এইভাবে আমাদেরকে না জানিয়ে চলে আসছিস কেন? জানিস আমরা তোর কথাই এতক্ষণ ধরে আলোচনা করছিলাম। তারপর বাবা এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি জানি যে এটা কারো দুঃখের কান্না নয়। সবাই আমাকে দেখে এত খুশি হয়েছে যে আনন্দে সবাই কান্না করে দিয়েছে। আচ্ছা, তোমরা এবার কান্নাকাটি থামো তো। এত দূর থেকে আসলাম, কোথায় খুশি হবে সেটা না হয় সবাই কান্না করছে, এবার কিন্তু আমিও কান্না করে দেব। আরে বাবা, এটা তো আমরা খুশিতে কান্না করছি। তুই আমাদের একমাত্র ছেলে, এতদিন পরে বাড়িতে এসেছিস, তাই তো হঠাৎ করে দেখে নিজেদেরকে আর কন্ট্রোল করতে পারিনি। তোর এই পাগলি বোনটা তো সারা দিন আমার কানের কাছে এসে তোকে নিয়ে বকবক করতে থাকে। এই যে মাম্মিজি, আমার বোন তো আমাকে নিয়ে বকবক করবেই। ওর তো আর কোনো ভাই নেই যে তাকে নিয়ে বকবক করবে। এই তাসফি, আমার ব্যাগগুলো রুমে নিয়ে আয়, আমি গিয়ে ফ্রেশ হয়ে নিই। আর আম্মু, আমার অনেক ক্ষুধা লেগেছে, কিছু খাবার দাও। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, তুই যা, আমি ব্যাগগুলো নিয়ে আসছি। রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিলাম। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ওয়াশরুম থেকে বেরোতেই দেখি তাসফি বিছানায় বসে হাঁপাচ্ছে। ওর এই অবস্থা দেখে আমি এসে দিলাম। কী রে পেতনি, এভাবে হাঁপাচ্ছিস কেন? হ্যাঁ, হাঁপানো ছাড়া কি করব? এর আগে তো তোর ব্যাগ কোনো রকমে দিয়ে গেছি, তখন তো অত ভার ছিল না, কিন্তু আজকে হঠাৎ এত ভার হতে গেল কেমন করে? ও সরি রে, তোর কষ্ট হয়ে গেছে। ব্যাগের মধ্যে তোর কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, আর তার থেকে বড় কথা, তোর জন্য আর একটা সারপ্রাইজ আছে। তারপর ব্যাগ থেকে খুব সুন্দর একটা বেবি ডল বের করে তাসফির হাতে দিলাম। এইটা হলো তোর জন্য সারপ্রাইজ। বেবি ডলটা পেয়ে খুশিতে কোনো কথা বলতে পারছে না, শুধু একভাবে বেবি ডলটার দিকে তাকিয়ে আছে। অনেক সময় পরে বলে, ভাইয়া তোকে এতগুলো ধন্যবাদ, আমি তো খুশিতে কথাই বলতে পারছিলাম না। হ্যাঁ, এবার এটা নিয়ে খেলা করবি ছোটদের মতো। দুজন মিলে মজা করতে লাগলাম। তখন আম্মু রুমে আসলো, হাতে একটা প্লেট নিয়ে। এই যে মাহফুজ, খাবারটা খেয়ে নে। তুই এইভাবে না আসলে তোর জন্য তো তোর পছন্দের খাবারগুলো রান্না করে রাখতাম। আরে আম্মু, কোনো সমস্যা নেই, যা নিয়ে এসেছো সেগুলোই তোমার হাতে খাইয়ে দাও তো, তাহলে এখন আর প্রিয় খাবারগুলো লাগবে না। তারপর আম্মু আমাকে নিজ হাতে খাইয়ে দিল। আসলে মায়ের হাতে খাওয়ার থেকে মজার কিছুতেই হয় না। রাতের খাবারটা শেষ করে ঘুমিয়ে পড়লাম, কারণ অনেক দূর থেকে এসেছি, অনেক ক্লান্ত লাগছে। কালকে বাইরে বের হওয়া যাবে। সকালবেলা কারো ডাকে ঘুম থেকে উঠতে হলো, এমনিতেই উঠিনি, আমাকে জোর করে ঘুম থেকে ওঠানো হয়েছে। আস্তে করে চোখটা খুলে দেখি তাসফি আমার সামনে দাঁড়িয়ে আছে। কিরে,
তুই এত সকালে ঘুম থেকে উঠালি কেন? এখন তোর কাছে এত সময় মনে হচ্ছে? সকাল 9টা বাজে আর তুই কিনা এখনো ঘুমিয়ে আছিস? তোদের কি প্রশিক্ষণে এগুলো শেখানো হয় নাকি? আরে না, প্রশিক্ষণে খুব সকালে ঘুম থেকে উঠতে হয়। গতকাল শরীরের উপর দিয়ে অনেক ধকল গেছে, তাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম, উঠতে পারিনি। তো বল, কি জন্য ঘুম থেকে তুললি? ভাইয়া, তুই কি আজকে আমাকে কলেজে নিয়ে যেতে পারবি? অনেক দিন হলো তোর সাথে কলেজে যেতে পারি না। তবে আজকে যতক্ষণ বাড়িতে আছিস আমাকে কলেজে দিয়ে যাস। আচ্ছা ঠিক আছে, তুই তৈরি হয়ে নে, আমি তোকে তোর কলেজে নিয়ে যাচ্ছি। তারপর উঠে ফ্রেশ হয়ে নিলাম। সকালের খাবারটা খেয়ে তাসফিকে নিয়ে কলেজের দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পর চলে আসলাম কলেজের সামনে। তাসফিকে নিয়ে কলেজের মধ্যে চলে গেলাম। ওদের কলেজের ভার্সিটি একসাথে। এদিকে লামিয়া ওর বান্ধবীর সাথে একটা গাছের নিচে বসে আড্ডা দিচ্ছে। আমি কলেজে প্রবেশ করতেই লামিয়ার চোখ আমার উপরে পড়ে। চোখ যেন সে সরাতেই পারছে না আমাকে দেখে। আজ পর্যন্ত কোনো ছেলেকে দেখে লামিয়ার মনে কোনো ফিলিংস আসেনি। আমাকে দেখে সে ক্রাশ খেয়ে যায়। লামিয়ার বান্ধবীরা অনেক সময় ধরে এটাকে ডাকছে, কিন্তু লামিয়া একটা ঘোরের মধ্যে আছে। তখন লামিয়ার একটা বান্ধবী ওকে ধাক্কা দেয়। কি রে লামিয়া, এভাবে কোন দিকে তাকিয়ে আছিস? সেই কত সময় ধরে তোকে ডেকেই চলেছি, তোর কোনো সারা শব্দই নেই। আরে আমি একটা ছেলের উপর ক্রাশ খেয়েছি। এতদিনে কোনো ছেলেকেই ভালো লাগে নাই, কিন্তু এই ছেলেটাকে একেবারেই ভালোবেসে ফেলেছি। তুই আবার কার উপর ক্র্যাশ খাইলি রে? তোর জীবন এত প্রপোজ এসেছে, একটাকেও গ্রহণ করিস নাই, আর আজকে কোনো একটা ছেলেকে দেখে ক্র্যাশ খেয়ে গেলি? তো সেটা কোন ভাগ্যবান ছেলেটা? তাকে দেখা তো আমাদের। লামিয়ার ইশারা দেখে সবাই তাকায়। আমি তখন তাসফিকে এগিয়ে দিয়ে বেরোচ্ছি কলেজ থেকে। সবাই তো আমাকে দেখে ফিদা হয়ে যায়। সত্যিই তো, ছেলেটা দেখতে একদম রাজপুত্রের মতো, লামিয়ার সাথে একদম মানিয়ে যাবে। লামিয়া, তুই তো এই কলেজের সবচেয়ে সুন্দরী মেয়ে, তোর সাথে ছেলেটাকে একদম পারফেক্ট মানাবে। অন্যদিকে আমি কলেজ থেকে বের হয়ে গাড়িতে বসতে যাব, অমনি কয়েকজন এসে আমাকে জড়িয়ে ধরে। আমি পেছনে করে তাকাতেই দেখি আমার বেস্ট ফ্রেন্ডরা চারপাশে দাঁড়িয়ে আছে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, ওদেরকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। কি রে মাহপুস, তুই ওভাবে কাঁদছিস কেন? আরে কতদিন পর বাড়িতে ফিরে আসলি, কই আনন্দ করবো সেটা না করে কাঁদছিস? আচ্ছা চল সবাই মিলে আড্ডা দেই। বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। দুপুরের দিকে খেতে বসেছি, তখন বাসায় তাসফি আসলো। ওকে দেখে মনে হলো মনটা অনেক খারাপ, কাঁদছেও মনে হয়, চোখটা ফুলে আছে। কিরে, তোর কি হয়েছে? তুই কাঁদছিস কেন? আমার সোনা বোনটা, তোর কি হয়েছে বল একবার। তুই টিফিনের সময় বাসায় চলে আসলি যে? ভাইয়া, বেশ কিছুদিন ধরে কিছু ছেলেরা আমাকে ডিস্টার্ব করে। কলেজ থেকে পাশে আসার পথে আমাকে খারাপ খারাপ কথা বলে, আমাকে খারাপ ইঙ্গিত দেয়। আর জানিস ভাইয়া, আজকে আমার গায়েও হাত দেওয়ার চেষ্টা করেছে। ওরা সবাই এলাকার বড়লোক বাবার ছেলে, তাই ওদেরকে কেউ কিছু বলতে সাহস পায় না। অনেক মেয়েদের সাথে এরকম করে। তাসফির কথাগুলো শুনে মাথাটা পুরো গরম হয়ে গেল। ভাবলাম যে বাড়িতে যে কয়েকদিন আছি একদম নিরিবিলি থাকবো, কিন্তু সেটা আর হলো না। আমার এই এলাকাতেও যে এত ইপটিজিং হচ্ছে, এটা তো আমার জানাই ছিল না। শয়তানগুলোকে আজকে শায়েস্তা না করলে একটাও ঠিক হবে না। এই তাসফি, চল আমার সাথে, দেখি কোন কুকুরের বাচ্চাগুলো তোকে ডিস্টার্ব করেছে। তারপর তাসফিকে নিয়ে কলেজের দিকে বের হলাম। কলেজে গেটের কাছে আসতেই দূর থেকেও একটা ছেলে বলে উঠলো, কি রে মেয়ে, একবার কি তোর সাথে করে তোর ওই রাজপুত্রকে নিয়ে আসলি না? কে? আয় কাছে গিয়ে আয়, তোদেরকে একটু আদর করে দিই। ছেলেগুলোর কথা শুনে ওদের কাছে চলে গেলাম। কিরে কুত্তারা, তোদের বাড়ি থেকে নিজের বোন নেই নাকি? রাস্তার মেয়েদেরকে বিরক্ত করার সময় নিজের মা আর বোনের কথা মনে হয় না? কি রে ছোকরা, তুই আবার কই থেকে উঠে আসলি? ওরে এত সাধু দেখি তো আমাদের জ্ঞান দেয়। মাইয়াটা কি তোর বউ লাগে নাকি রে? তোর গায়ে এত জ্বালা কেন? ওদের কথাগুলো শুনে মাথাটা বিগড়ে গেল। যে ছেলেটা এই কথাগুলো বলল তার তলপেট বরাবর মারলাম একটা লাথি। সাথে সাথে কয়েক হাত দূরে গিয়ে পড়লো। বাকি কয়েকজন আমাকে মারার জন্য এগিয়ে আসলো। ওদেরকে ইচ্ছে মতো দোলাই করলাম। সবাই মার খেয়ে গড়াগড়ি করতে লাগলো। আরে কুত্তারা, এটা আমার বোন হয়, আর তোরা তো নেশা করে তোদের জ্ঞান হারিয়ে ফেলেছিস। তোরা আমাকে মাফ করে দিস, তোদের কীভাবে মারতে চাইনি আমি, কিন্তু কি করবো বল, আমার বোনের কান্না জামা সহ্য হয় না। যখন তাসফি বাসায় গিয়ে কেঁদে কেঁদে তোদের বিরুদ্ধে নালিশ করলো, তখন আমি আর সহ্য করতে পারিনি। আরে আমার বোন মানে তো তোদেরও বোন। আমি একটা কথা বলে রাখছি, তোরা আজ থেকে আর কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার করবি না, তা না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কলেজের চারদিকে লোকজন এসে জড়ো হয়ে গেছে। আমার কথাগুলো শেষ হতেই সবাই একসাথে তালি দিয়ে ওঠে। সবাই আমাকে ধন্যবাদ জানায়, কারণ এই ছেলেগুলো হলো এলাকার প্রভাবশালী বাবাদের ছেলে।
তাদের উপরে কথা বলার মতো কেউ ছিল না। মারা তো দূরে থাক, আমার এই কাজে সবাই খুব খুশি হয়। তারপর আমি তাসফিকে ওর ক্লাসরুমে পৌঁছে দিতে যাই। এদিকে লামিয়া প্রথম থেকেই আমার এই কাণ্ড দেখছিল। আমার মারামারি দেখে লামিয়া আরও ফিদা হয়ে যায়। আবারও সে ক্রাশ খায়। এবার একটা উপায় পেয়ে যায়। তাসফির সাথে লামিয়া অনেক ভালো সম্পর্ক, দুজনে প্রায় সময় গল্প করে। এখন তো লামিয়া জেনে গেল যে আমি তাসফির ভাই, তাহলে তাসফির কাছ থেকেই আমার সব কিছু সে জানতে পারবে। সবাই নিজেদের জায়গায় চলে যায়। কেউ সেই ছেলেগুলোকে কোনো সাহায্য করে না, কারণ সবাই ওদেরকে ঘৃণার চোখে দেখে। আমি কলেজ থেকে বেরোতে দেখি ছেলেগুলো ব্যথায় চড়ে কাতরাচ্ছে। এটা দেখে আমার অনেক মায়া লাগে। তারপর ছেলেগুলোকে হসপিটালে পাঠিয়ে দিই। কলেজ ছুটি হতেই লামিয়া তাসফিকে ডাক দেয়। আরে আপু, তুমি কেমন আছো? তোমাকে দেখে সত্যি খুব খুশি হয়েছি। আমি খুব ভালো আছি তাসফি, কিন্তু তুমি তো আমাকে ভুলেই গেছো তোমার ভাইয়াকে পেয়ে। আমার সাথে তো এই কয়দিন কোনো গল্পই করো না। কি করব আপু বলো, ভাইয়া অনেক দিন পর বাড়িতে এসেছে, তাই ভাইয়ের সাথেই সময় কাটাচ্ছি। আচ্ছা তাসফি, তোমার ভাইয়া কি কোনো মেয়ের সাথে কথা বলে? কি ব্যাপার লামিয়া আপু, তুমি হঠাৎ আমার ভাইয়ের সম্পর্কে জানতে চাচ্ছ কেন বলো তো? তাও আবার কোনো মেয়ের সাথে কথা বলে কিনা সেটা জানতে চাচ্ছ? কুছ তো গড়বড় হে মেরি লামিয়া আপু। আরে তাসফি, কি যে বলো না তুমি। শোনো, তোমার ভাইয়া যখন ওই অসভ্য ছেলেগুলোকে মারতেছিল, তখন আমি সব কিছু দেখলাম। এই পর্যন্ত কেউ ওদেরকে মারার সাহস করতে পারে নাই, কিন্তু তোমার ভাইয়া ওদেরকে যেভাবে শাস্তি দিল সেটা দেখেই তো আমি অবাক হয়ে গিয়েছি। যাক, তাহলে এতদিন পর একজনকে তো দেখতে পেলাম যে অন্যায়ের প্রতিবাদ করলো। এই কারণে তোমার ভাইয়াকে আমার খুব ভালো লেগেছে। উফ লামিয়া আপু, তোমার কথাটা হলো না। আমার ভাইয়াকে তোমার ভালো লেগেছে এইটা না বলে বলো যে আমার ভাইয়াকে তুমি ভালোবেসে ফেলেছো। তাহলে তো খুব ভালো হবে। তুমি হলে আমাদের কলেজের সবচেয়ে সুন্দরী মেয়ে। আমার ভাইয়াকেও তো একদম রাজপুত্রের মতো দেখতে। তো আমার ভাইয়া আর তোমাকে তো একদম পারফেক্ট মানাবে। তাসফির কথাই খুব লজ্জা পেল, কারণ তাসফি তো ঠিকই বলেছে, আমি ওর ভাইয়াকে ভালোবেসে ফেলেছি। কিন্তু বলা তো যাবে না, আগে সব কিছু শুনে নেই ওর থেকে। আচ্ছা তাসফি, তোমার ভাইয়ার নামটা কি? আমার ভাইয়ের নাম হলো মাহফুজ। নামটা অনেক সুন্দর, তোমার সাথে অনেক মানাবে। তাসফি, তুমি কিন্তু দিন দিন অনেক দুষ্টু হয়ে যাচ্ছ। আচ্ছা তোমার ভাইয়া এখন কি করে, পড়াশোনা নাকি চাকরি? আমার ভাইয়া এখন ভালো একটা চাকরি করে আর ভালো পজিশনে আছে, কিন্তু এই কথাটা সিক্রেট, তোমাকে আমি বলবো না। আবার বলতেও পারি যদি তুমি বলো যে আমার ভাইকে ভালোবেসে ফেলেছো। এই তাসফি, মাল লাগাবো কিন্তু এখন। তোমার ভাইয়ার সম্পর্কে একটু জানতে চেয়েছি, এখন বলছো কিনা ভালোবেসে ফেলেছি। আরে আপু, তোমার চোখের ভাষা আমি বুঝতে পারছি। আমার ভাইকে তুমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছো, আর এখন স্বীকার করতে চাচ্ছ না। এভাবে করলে কি হবে বলো? তবে তুমি ভালোবাসো, আমি সেটা বুঝতে পারছি। আচ্ছা, তোমাকে এখন বলতে হবে না, তুমি পরে বললেও হবে। হ্যাঁ হয়েছে, তুমি অনেক বড় হয়ে গেছো সেটা বুঝতে পারছি। এখন বাসায় যাও, নয়তো তোমার মা বাবা আর তোমার ওই ভালো ভাইয়াটা চিন্তা করবে। আর যদি তোমাকে না পেয়ে এখানে এসে দেখে যে আমার সাথে বসে আছো, তাহলে ওই ছেলেগুলোর মতো আমাকে মেরে আলু ভর্তা বানিয়ে দিবে। লামিয়ার কথা শুনে তাসফি এসে দেয়। তারপর দুজনে বাড়ির দিকে রওনা দেয়। মন থেকে মাহফুজের কথা সরাতে পারছি না। এতদিন কত ছেলেকেই তো দেখেছি, কত ছেলে বিয়ের প্রস্তাব, প্রেমের প্রস্তাব নিয়ে এসেছে, কিন্তু কাউকে আমার মনের মতো করে খুঁজে পাই নাই। আর আজকে মাহফুজকে দেখেই ফিদা হয়ে গেলাম, ভালোবেসে ফেলেছে ওকে। কিন্তু মাহফুজের ভেতরে এমন কি আছে যা দেখে আমার মন তার জন্য জায়গা করে দিল? তবে কি ওই ছেলেগুলোকে মারার জন্য ফিদা হয়ে গেলাম নাকি? না, সেটা তো বুঝতে পারছি না। লামিয়া হাত দিয়ে নিজের মাথায় মৃদু আঘাত করে। লামিয়া রে, তুই তো দেখছি পাগল হয়ে যাবি অকালে। তুই তো দেখি প্রেমের জালে ফেসে গেছিস। তবে এরকম ভালো একটা ছেলে প্রেমে পড়লে কোনো সমস্যা নাই। এদিকে আমি নিজের ঘরে বসে বিশ্রাম নিচ্ছি। তখনই তাসফি বাসায় আছে। কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে সরাসরি আমার ঘরে চলে আসে। এই যে নবাব, আসতে পারি? বাপরে, আজকে সূর্য কোন দিক থেকে উঠলো? আমার ঘরে ঢোকার জন্য অনুমতি চাইছে মিস তাসফি। তো কি মতলব তোর? আমার আবার কি মতলব থাকবে রে বগা? আমাকে কি আসতে বলবি না নাকি চলে যাব? না থাক, আর যাওয়া লাগবে না। আয় তুই ভিতরে আয়। ভাইয়া, তুই ল্যাপটপে এত কি কাজ করিস রে?
পাগলি রে, আমাকে তো একটু কাজ করতেই হয়। আমার ফ্রেন্ডদের সাথে কথা বলি, আর আমাদের অফিসের কিছু ফাইল আছে সেগুলোর কাজ করছি। এখন তো আমি ফ্রি আছি, তাই ভাবলাম কাজগুলো আমি নিজেই কমপ্লিট করে রেখে দিই। আচ্ছা, তোর কলেজের কি খবর? আবার কেউ কোনো খারাপ কাজ করেছে না তো? আরে এখন আর কে খারাপ কাজ করবে? তুই যেভাবে ছেলেগুলোকে মেরেছিস আর ওয়ার্নিং দিয়ে এসেছিস, আর কেউ খারাপ কাজ করার সাহসই পাবে না। তবে হ্যাঁ, তোর একটা কাজ দেখে আমার হাসি পাচ্ছে, আবার সাথে ভালো লাগছে। তুই ওদেরকে মেরে মাটিতে শুইয়ে দি, আবার নিজেই হসপিটালে নিয়ে গেছিস। কী করবো বল, তোর ইভটিজিংয়ের কথাটা শুনে মাথা একেবারে গরম হয়ে গিয়েছিল। তারপর ওদের কাছে গিয়ে ভদ্রভাবে কথাগুলো বললাম, কিন্তু ওরা আবার উল্টাপাল্টা কথা শুরু করে দিল। তাই তো ওদেরকে মারতে হলো। কিন্তু পরে দেখলাম যে ওদেরকে কেউ সাহায্য করেনি, সবাই ব্যথায় কাতরাচ্ছে। তখন ওদের জন্য আবার মায়া হলো, মনে একটু বেশি মারা হয়ে গেছে, তাই সবাইকে হসপিটালে অ্যাডমিট করে দিয়েছি। হ্যাঁ ভাইয়া, ঠিক কাজই করেছিস। যদি ওরা খারাপ কাজ করুক, তবুও মানুষ তো। তো ভাইয়া, ওদের এখন কেমন অবস্থা জানিস নাকি? না রে, জানা হয়নি সেটা। দেখি ডক্টরের কাছে ফোন করে জেনে নিই সবার অবস্থা কেমন। তারপর পকেট থেকে ফোনটা বের করে ডক্টরকে ফোন করলাম। হ্যালো ডক্টর, ওই ছেলেগুলো কেমন আছে এখন? ও মাহবুব সাহেব, ওই ছেলেগুলোর অবস্থা তো আগের থেকে ভালো ছিল, কিন্তু ওদের বাবারা এসে সবাইকে নিয়ে চলে গেছে। মাহবুব সাহেব, আপনি একটা ভুল কাজ করে ফেলেছেন। এরা সবাই কিন্তু শহরের নামকরা লোকেদের ছেলেপেলে, ওদের উপরে কথা বলার মতো কেউ সাহস পায় না। আর আপনি তো সরাসরি ওদেরকে মেরে ফেলেছেন। ওদের বাবারা তো আপনার উপর অনেক রেগে আছে, জানি না আপনাকে কি করবে। তবে এটাও শুনেছি আপনার বোনের জন্য ওদেরকে মেরেছেন। কিন্তু ছেলেগুলো একটু ভালো না, আপনার বোনটাকে সেভ করে রাখবেন, নয়তো আপনার বোনের সাথে কিছু অঘটন করে ফেলতে পারে। আপনার বোন মানে তো আমারও বোন, আর আমার নিজেরও ওইরকম ছোটো একটা মেয়ে আছে, তাই একটু ভয় করছে আর কি। আরে ডক্টর সাহেব, আপনি এসব নিয়ে চিন্তা করবেন না। আমার পরিচয় তো আপনাকে বলেই দিয়েছি, আর জানিনি তো আমরা অন্যায়ের বিরুদ্ধে কেমন করে যুদ্ধ করি। এখন থেকে এলাকার সব মেয়েরাই নিরাপদে থাকবে, সে ব্যবস্থা আমি করব। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তারপর ফোনটা কেটে দিলাম। ভাইয়া, ডক্টর কি বললো রে? ওদের অবস্থা এখন আগের থেকে ভালো, কিন্তু সুস্থ হওয়ার আগেই ওদের বাবারা এসে ওদেরকে নিয়ে গেছে। আচ্ছা, এখন রুমে গিয়ে বিশ্রাম কর, এসব পরে দেখা যাবে। ল্যাপটপে কাজ করতে করতে ক্লান্তি এসে যায়। ল্যাপটপটা অফ করে রুম থেকে বের হয়ে গেলাম। হঠাৎ খেয়াল করে দেখি তাসফির রুমে কেউ হাসাহাসি করছে। চুপি চুপি দরজার কাছে কেউকে দিলাম। তাসফির কাণ্ড দেখে তো আমি পুরো অবাক। আরে একেবারে ছোটদের মতো বেবি ডলটাকে নিয়ে খেলা করছে। মনে হয় প্রথমে এমন জিনিস দেখলো। অনেকগুলো পুতুল এর আগে কিনে দিয়েছিলাম, তবে এইটা মনে হয় সব থেকে বেশি পছন্দ হয়েছে, তাই এমন ছোট বাচ্চাদের মতো করছে। আমার বোনটা আসলে পাগলি। ফোনটা হাতে নিয়ে বেস্ট ফ্রেন্ড তাহসিনকে ফোন করলাম আর নদীর পাড়ে আসতে বললাম। বিকেলে তাহসিনের সাথে খুব ভালো সময় কাটিয়ে ফিরে আসলাম। সকালবেলা তাসফির রেডি হয়ে আমার রুমে আসে। আজকে আমি ঘুমিয়েছিলাম, এটা দেখে তাসফির অনেক রাগ হয়। তারপর আমাকে জোর করে ঘুম থেকে ওঠায়। আমি আলতো করে চোখটা খুলে দেখি তাসফির পুরো তৈরি হয়ে এসছে। এখন ওকে স্কুলে নিয়ে যেতে হবে। বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিই। তারপর হালকা পাতলা নাস্তা করে স্কুলের দিকে রওনা দিই। কিছুক্ষণ পরে দুজনে পৌঁছে যাই। আমি তাসফিকে ক্লাসের দিকে এগিয়ে দিতে যাই, কিন্তু পৌঁছে দিতেই অনেকগুলো ছেলেমেয়ে দৌড়ে আসে। সবাই খুশি, কারণ আমি খারাপ ছেলেগুলোকে মেরে উচিত শিক্ষা দিয়েছি। ছেলেগুলো আমার সাথে কথা বলে চলে যায়, কিন্তু মেয়েরা সেলফি তুলতে ব্যস্ত হয়ে যায় আর এসে এসে কথা বলতে থাকে। এদিকে লামিয়ে দূরে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। মেয়েগুলোর এসব কাণ্ড দেখে তো প্রচণ্ড রাগ হতে থাকে তার। মেয়েগুলো যতই আমার সাথে লেগে লেগে সেলফি তুলছে আর এসে এসে কথা বলছে, লামিয়া ততটাই গরম হতে লাগলো, কারণ আমাকে সে ভালোবেসে ফেলেছে। কিন্তু লামিয়া বেশি রাগ করতে গেলেই সে কান্না করে দেয়। ঠিক সেটাই হচ্ছিল, লামিয়া প্রায় কান্না করে দেবে। চোখ দুইটা ছলছল করছে। তাসফি লামিয়ার এই কাণ্ডটা খেয়াল করে আর দেখে লামিয়া প্রায় কান্না করে দেবে এমন ভাব। তাসফি আমার কানের কাছে মুখ নিয়ে বলে, এ ভাইয়া, এখন এসব সেলফি তোলা বাদ দে। একজন কিন্তু তোর এসব কাণ্ড দেখে এখন কান্না করে দেবে, আর একবার কান্না করলে তোর অবস্থা কিন্তু খারাপ। আমি তাসফির কথা একেবারে অবাক হয়ে যাই। তাসফির দিকে বুড়ো কুচকে তাকাই। কি রে, এখানে আবার এমন কি আছে? সেটা পরে বলবো, এখন যা বলছি তাই কর। এদেরকে সরিয়ে দিয়ে কেটে পড় এখান থেকে। দূর, তাসফির কথাতে কিছুই বুঝতে পারলাম না। কি আবার আমার অবস্থা খারাপ করবে? তবে তাসফি যখন কথাটা বললো তখন এখান থেকে চলে যাই। কী হবে সেটা পরে দেখা যাবে। কলেজ থেকে বের হয়ে গেলাম, কিন্তু পেটের মধ্যে গুড়গুড় শুরু হয়ে গেছে। আসলে ব্যাপারটা হলো অনেক ক্ষুধা পেয়েছে। যদিও বাসা থেকে সামান্য কিছু খেয়ে এসেছি, সেটা দিকে পেট চলে নাকি। চারদিকে তাকিয়ে দেখি একটু দূরে ভালো একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে।
তারপর রেস্টুরেন্টে গিয়ে সকালে নাস্তাটা করে নিলাম। অল্প কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে গেলাম। দুপুরে তাসফি বাসায় চলে আসে। আজকের কলেজটা তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। টেবিলে বসে সবাই একসাথে দুপুরের খাবার খেতে বসি। একটু পর আমার ফোনটা বেজে ওঠে। আমি গিয়ে ফোনটা ধরি। হ্যালো, আসসালামু আলাইকুম। মামি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি রে বাবা। তুই কেমন আছিস? এই তো আমি অনেক ভালো আছি। তো বলো, তোমাদের কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। কিন্তু তোর মামার অবস্থা বেশি একটা ভালো নেই। যদি একটু এসে দেখে যাস গ্রামের বাড়িতে, তাহলে ভালো হয়। তো এই ঘটনাটা আমাকে আগে বলোনি কেন? আচ্ছা ঠিক আছে, আমি কালকে এসে ডক্টর দেখানোর ব্যবস্থা করছি। কি রে মাহফুজ, পাগল হয়ে গেলি নাকি? ডাক্তার না দেখিয়ে কি আর এখন বসে আছি? তোর মামা আগে থেকেই এখন অনেক সুস্থ। তুই শুধু তোর ছোট বোনকে নিয়ে এসে দেখে যা। তোর আব্বু আম্মুকে ফোন করেছিলাম, তারা বলল যে তাদের প্রচুর কাজের চাপ। তুই তো ছুটিতে আছিস, তাহলে তো কোনো সমস্যা নেই। তুই তাসিফকে নিয়ে কালকে সকালে রওনা দে। আচ্ছা মামি, ঠিক আছে, আমি কালকে সকালেই তাসফিকে নিয়ে গ্রামের দিকে আসছি। মামাকে দরকার হলে আরও ভালো ডক্টর দেখাবো এখানে নিয়ে এসে। তুমি কোনো চিন্তা করো না। আর হ্যাঁ, আমার জন্য আমার পছন্দের সব কিছু রান্না করে রাখবা। আরে পাগল রে, ঠিক আছে, তোর সব পছন্দের খাবারগুলোই রান্না করে তোকে খাওয়াবো। মামির সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। তারপর তাসফিকে গিয়ে বললাম যেন সমস্ত কাপড় চোপড় গুছিয়ে নেয়। কালকে সকালে মামা বাড়ির দিকে রওনা দেব। তাসফি তো আমার কথা শুনে খুব খুশি হলো, কারণ অনেক দিন হলো মামা বাড়িতে যাওয়া হয় না। আর বড় কথা হলো আমার প্রাইভেট কার নিয়ে যাব। তাসফি খাওয়া দাওয়া শেষ করে রুমে গেল। তার অনেক খুশি লাগছে। আর তার মামার মেয়ে মুনিয়া তো আছেই। এবার অনার্স 3য় বর্ষে পড়ে। মুনির সাথে তাসফির অনেক ভালো সম্পর্ক। মামা বাড়িতে গেলেই দুজন দুজনকে ছাড়া চলতেই পারে না। তাসফিকে দেখলে মুনিয়া অনেক খুশি হবে, এটা ভেবে তাসফি মনে মনে বেশি খুশি হচ্ছে। কালকে যাওয়ায় খুশিতে কাপড় চোপড়গুলো সব ব্যাগে গুছিয়ে ফেলেছে। পরদিন সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম। এই 2 দিনে উঠতে অনেক দেরি করে ফেলেছিলাম, কারণ একটু ক্লান্ত ছিলাম। কিন্তু আজকে শরীরটা একদম ফিট আছে। আজকে আবার মামার বাসায় যেতে হবে, তাই নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিলাম। একটু পর তাসফি আমার রুমে আসলো আর আমাকে দেখেই হাঁ করে তাকিয়ে থাকলো। কিরে, এভাবে তাকিয়েছিস কেন? তো তাকিয়ে থাকবো না? প্রত্যেকদিন তো তোকে ডেকে ডেকে ঘুম থেকে ডেকে ওঠাতে হয়, কিন্তু আজকে তো দেখছি ঘুম থেকে উঠে কাপড় চোপড় প্যাক করাও শেষ। আরে আমার পাগলি বোনটা রে, আমাদের প্রত্যেক দিন অনেক সকাল সকাল উঠতে হয়, কিন্তু এই 2 দিন কী জন্য যেন ঘুমিয়েছিলাম। কিন্তু আজকে শরীরটা একদম ফিট আছে। এখন থেকে তোর আর আমাকে ডেকে দেওয়া লাগবে না। আমি গিয়ে প্রতিদিন তোকে কান ধরে টেনে তুলবো। এই ভাইয়া, এইটা কিন্তু একদম ঠিক হবে না। আমার একটু সকালবেলা ঘুমাতে ভালো লাগে, কিন্তু তোর মতো অত সময় ধরে ঘুমায় না। আমাকে একদম অশান্তি করবি না বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, অশান্তি করব না। এবার তো সব কিছু নিয়ে গাড়িতে রেখে দেয়। আমরা সকালের খাবার খেয়ে রওনা দেব। তারপর পরিবারের সবার সাথে খাওয়া দাওয়া শেষ করলাম। আচ্ছা আম্মু, তাহলে তাসফিকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। তোমরা ভালো থেকো। আচ্ছা ঠিক আছে, তোরা রান্না দিয়ে দে, কিন্তু সাবধানে যাস। পথে কোনো সমস্যা হলেই আমাদেরকে ফোন করে জানিয়ে দিবি। আরে আম্মু, তোমার ছেলেটা কি এখনো সেই ছোট আছে নাকি? অনেক বড় হয়ে গেছে। কত কিছু সহ্য করলাম এই কয়টা দিনে, আর এতটুকু তুমি ভয় পাচ্ছ? পথে কেউ সমস্যা করতে আসলে? বেশি কিছু করব না, শুধু আমার সেই বিখ্যাত মেডিসিন কাতকুতো দিব। ওরে আমার পাগল ছেলেটা রে, তুই কি সারা জীবন এভাবে ছোটবেলার মতো করবি নাকি? জানিস তাসবি তোর ভাইয়া ছোটবেলায় শুধু মানুষের সুরসুরি দিত, আর এই জন্য কেউ ওর সাথে লাগতে আসতো না। খুব বাজে ছিল ছোটবেলায়, কিন্তু এখন তো ভেজা বিড়াল হয়ে থাকে। কবে যে এই বজ্জাতটা একটা বউ নিয়ে আসবে এই বাড়িতে, আর আমার কথা বলার জন্য মানুষ হবে, সেটা আল্লাহ জানে। আম্মু, তুমি আবারও শুরু করলে এসব? আমি তো এখনো বড় হইনি। যখন বড় হব তখন লাল টুকটুকে একটা বউ নিয়ে আসবো। কি ভাইয়া, তুই কি বলি? তুই বড় হস নাই? ওরে, তোর জন্য তো আমার ভাবিকে আগে থেকেই তৈরি করে রেখেছি, শুধু সময় মতো তোর হাতে ধরিয়ে দিব। আমার ভাবিটাও তোকে অনেক পছন্দ করে, কিন্তু তোকে এখনো বলতে পারে নাই। একদম মাল লাগাবো, ফাজিল একটা কোথাকার। এখন চল গাড়ি থেকে বস। তারপর দুজনে মিলে গাড়ি থেকে বসলাম। যাওয়ার আগে একবার জিনিসপত্রগুলো দেখে নিলাম। হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে। তারপর গাড়িটা স্টার্ট দিলাম। বাবা মাকে বিদায় দিয়ে চলতে শুরু করলাম। আমার অনেক ভালো লাগতে লাগলো, তবে মামার জন্য একটু খারাপ লাগছে। পুরো রাস্তা দুজনে মজা করতে লাগলাম। আসরের আজানের সময়
মামার বাড়িতে পৌঁছে গেলাম। আমি আর তাসফি গাড়ি থেকে নামতেই মামি বাড়ি থেকে দৌড়ে আসলো। তারপর দুজনকে জড়িয়ে ধরে, কিরে তাসিফ, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি মামি। তুমি কেমন আছো? এই তো রে মা, আমি অনেক ভালো আছি। বাবা, কত বড় হয়ে গেছিস তুই, চেহারাও তো মাশাল্লাহ খুব ভালো হয়েছে। এই যে মামি, আমাকে আর লজ্জা দিতে হবে না। আমার নিজের ভাইটা কখনো তো আমাকে এমন করে প্রশংসা করে নাই। সবসময় হয় পেতনি, না হয় কত কিছু বলে। এই তুমি এখন আমার এত প্রশংসা করলে। তাসফির কথা শুনে হেসে দেয়। ওরে আমার পাগলি রে, নিজের বোন যত সুন্দরী হোক না কেন, ভাইদের কাছে বোন সবসময় পেতনির মতোই হয়। এই যে মাহফুজ সাহেব, কেমন আছেন আপনি? যাক, অনেক সময় পরে কারোর নজর তো আমার দিকে পড়লো, এটাই অনেক আমার জন্য। ওরে পাজি রে, আমার নজর সবার দিকেই থাকে। তোরা তো আমার দু চোখের মনি রে, তোদেরকে আমি খুব ভালোবাসি। তো বাবা, কেমন আছিস তুই? মামি, আমি তো খুব ভালো আছি, কিন্তু এই তাসফির বাচ্চা কি আমাকে ভালো থাকতে দেয় নাকি বলো? সকালবেলা একটু ঘুমিয়ে থাকলে চেঁচিয়ে চেঁচিয়ে কানের পোকা সব বের করে দেয়। নিজে তো নাক ডেকে ঘুমায়, আর আমি ঘুমালেও গায়ে যত জ্বালা। এই কি বলি তুই? আমি তোকে সবসময় জ্বালাতন করি? এই রে, তোদের আবার ঝগড়া লাগলো। এই সব সময় একটা কাজই করিস, আর কত সময় বাইরে দাঁড়িয়ে থাকবি গোরা? এবার তো ভেতরে চল। নিজেদের ঝগড়া থামলো। আরে পেতনিটাকে রাগাতে খুব ভালো লাগে। গাড়ি থেকে নিজেদের জিনিসপত্র নামিয়ে নিয়ে বাড়ির ভিতরে চলে গেলাম। বাড়িতে আরও অনেক লোকজন আছে, সবাই মামির আত্মীয়। আমাদেরকে দেখে সবাই এগিয়ে আসলো, সবাই আমাদের অবস্থা জানতে চাইলো। এসে সবাইকে সরিয়ে দিল। এই তোরা কি করছিস সবাই? বেচারা দুইজন অনেক পথ খরচ করে এখানে কেবলই এসেছে, আর তোরা ওদেরকে জাপটে ধরেছিস? তাসফির, তোরা আগে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে, তারপর এই বোকাগুলোর সময় দিস। মামির কথা শুনে সবাই লজ্জা পেল। আমি আর তাসফি মুচকে হাসি দিয়ে সেখান থেকে চলে আসলাম। মামি আমাকে একটা রুম দেখিয়ে দিল। তাসফিকে নিয়ে চলে গেলাম। কাঁধ থেকে জিনিসগুলো নামিয়ে ওয়াশরুমে চলে গেলাম। এবার চলুন আমার মামিদের পরিচয় দিয়ে নেই। এই গ্রামের সব থেকে বড় লোক হলো আমার মামিরা। অনেক জায়গা জমি থাকার কারণে গ্রামে তাদেরও 2 তলা বাড়ি আছে। অবশ্য এই জায়গা জমির জন্য আমার মামার অহংকার নেই, সবাইকে সমানভাবে দান করে দেয়। এক কথায় বলতে গেলে খুবই দয়ালু আমার মামা। যাই হোক, ফ্রেশ হয়ে বের হলাম। তখনই মামি খাবার জন্য ডাক দিল। ড্রেসটা চেঞ্জ করে নিয়ে খেতে চলে গেলাম। খাবার টেবিলে গিয়ে তো আমি অবাক হয়ে গেছি, কারণ সব রকম পছন্দের খাবার টেবিলে সাজানো। আমি খুশি মনে গিয়ে টেবিলে বসে পড়ি। সেটা দেখে মামি খুব খুশি হয়। আমি ভালো করে লক্ষ্য করে দেখি যে মুনিয়া নেই। আসার পর থেকে তো মুনিয়াকে দেখতে পেলাম না। আচ্ছা মামি, মুনিয়া কোথায় আছে? ও, মুনিয়া তো ওর বান্ধবীর বাসায় গেছে। ওর বান্ধবীর আজ বিয়ে, একটু পরেই চলে আসবে। তারপর দেখবি গল্প করতে করতে তোর মাথা কেমন খারাপ করে দেয়। হ্যাঁ, মেয়েদের তো এই একটা স্বভাবই আছে, গল্প করতে করতে সবার মাথা খারাপ করে দেওয়া। তাসফির দিকে তাকিয়ে দেখি আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। এই রে, কাম সারছে। তাসফি এমনিতে আমার মাথা খারাপ করে দেয়, তারপর আবার ওর সামনেই ওদের স্বভাব নিয়ে কথা বলছি। আমার কি হবে সেটা বুঝতে পারছি। আজকে আর আমার মার খাওয়ার অভাব হবে না। তাসফি আমার দিকে রাগে লোকে তাকিয়ে আছে আর মনে মনে গালাগালি করছে। এটা তাসফির নিত্যদিনের অভ্যাস। যখন আমাকে মারতে পারে না তখন হাজারো রকমের গালি দেয়। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম। যাক বাবা, বেঁচে গেছি। তাসফি আমাকে কিছুই করেনি। যেভাবে রেগেছিল তাতে তো আজকে অবস্থা একদম খারাপ ছিল। অন্যদিকে তাসফিও খেয়ে রুমে চলে যায়, তারপর নিজের বিছানা গুছিয়ে নেয়। ঘুমাতে যাবে তখনই তাসফির ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে লামিয়া ফোন করেছে। হ্যালো লামি আপু, তুমি কেমন আছো? আমি তো অনেক ভালো আছি, কিন্তু তুমি তো ভালো থাকতে দিচ্ছ না। আজকে কলেজ টাইমের লাস্ট পর্যন্ত তোমার জন্য ওয়েট করেছি, কিন্তু আজকে আসলেই না। তোমার সাথে প্রত্যেক দিন আমি একটু গল্প করি, সেটা আজকে মাটি করে দিলে। তো তোমার কি হয়েছে একটু বলো তো। এই রে আপু, সরি, তোমাকে কথাটা বলতে একদমই ভুলে গেছি। আমি আজকে গ্রামে আমার মামার বাসায় এসেছি। গতকাল মামি ফোন করে বলল যে তোর মামা অসুস্থ, তাই মামাকে দেখতে চলে আসছি। সরি, তোমাকে বলতে ভুলে গেছি। না, সমস্যা নাই, সেটা ঠিক আছে। তো তোমরা কবে ফিরবে গ্রাম থেকে? তোমাকে অনেক মিস করতেছি। এই যে লামি আপু, একদম মিথ্যা কথা বলবে না। তুমি যে কাকে মিস করতেছো সেটা খুব ভালো করেই জানি। তুমি কি আমাকে বোকা পেয়েছো নাকি? সেদিন ভাইয়া যখন ওই আপুদের সাথে সেলফি তুলতেছিল তখন তো তুমি রাগে প্রায় কেঁদেই দিয়েছিলে।
আমি তোমার চোখের দিকে তাকি সব বুঝে গেছি। এই তো ভালো ছেলেরা তোমাকে প্রপোজ করলো, একটা কেউ গ্রহণ করলে না, আর আমার ভাইয়াকে একবার দেখেই তুমি তার ব্যাপারে জানতে চাইলে। আমাকে একবারে পিচ্ছি ভাবছো? হ্যাঁ, তুমি তো অনেক বড় হয়ে গেছো, তাই না? আমি এত ছেলেদেরকে রিজেক্ট করে দিয়েছি, কারণ তাদের একটাকেও আমার পছন্দ হয় নাই। আমি তো বললামই যে তোমার ভাইয়াকে সেদিন সবারই ভালো লেগেছিল। যেদিন তোমার ভাইয়াও এই খারাপ ছেলেগুলোকে মেরেছিল, সেদিন আমার খুব ভালো লেগেছিল। ওই জন্য তোমার কাছ থেকে তোমার ভাইয়ের সম্পর্কে জানতে চাইলাম। লামি আপু, তুমি সত্যি করে বলো তো, আমার ভাইয়াকে তুমি পছন্দ করো না? তাসফির, তুমিও না, শুধু বেশি বেশি বলো, বলেই ফোনটা কেটে দিল। মনে মনে হেসে দেয়, কারণ সে জানে যে লামিয়া আপু মাহফুজকে অনেক ভালোবাসে। কারণ সেদিন কলেজে থেকে লামিয়ার চোখ দেখে বুঝে গিয়েছিল এসব কথা। ভাবতে ভাবতেই মুনিয়া ঘরে চলে আসে। তাসফি মুনিয়াকে দেখে জড়িয়ে ধরে। আরে আপু, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি তাসফি, সত্যি তোমাকে এতদিন পরে দেখে আমার অনেক ভালো লাগলো। আমি খুব খুশি হয়েছি, তোমার সাথে অনেক মজা করতে পারবো। আচ্ছা তাসফি, মাহফুজ ভাইয়া আসেনি? হ্যাঁ, বলদটা এসেছে তো, না হলে আমি কেমন করে আসতাম? প্রায় সারাদিন ড্রাইভ করে মনে হয় ক্লান্ত হয়ে পড়েছে। রুমে গিয়ে দেখো, গিয়ে ঘুমিয়ে পড়েছে। আজকে খাওয়ার সময় আমাদের দুজনকে অনেক অপমান করেছে। কালকে সকালে আসতে দাও, আমরা দুজন মিলে ওর অবস্থা 12টা বাজাবো। আরে ছাড়ো তো তাসফি, ভাইয়া মনে হয় আমাদের সাথে মজা করেছে, এতে তুমি অত ক্ষেপে যাচ্ছ কেন? ওই বান্দরটা মজা করলে কি আমি এত রেগে যেতাম নাকি? আমাদের মেয়েদের বিরুদ্ধে কথাগুলো বলেছে। শয়তানটা বলে যে আমরা নাকি সারাদিন ধরে গল্প করতে থাকি, আর ওরা সেটা শুনে পাগল হয়ে যায়। মুনিয়া তাসফির কথা শুনে হেসে দেয়। তাসফির মুখের দিকে তাকিয়ে দেখে ওর রাগ হয়ে গেছে। রাগ করা মুখটা দেখতে অনেক ভালো লাগছে। তারপর তাসফি অনেক বুঝে শুনে শান্ত করে বিছানা ঠিক করে গল্প করতে করতে ঘুমিয়ে যায়। এদিকে আমি ফজরের আজান শুনে আমার ঘুমটা ভেঙে গেল। তারপর ফ্রেশ উজু করে নামাজটা আদায় করে নিলাম। তখনই মনে পড়লো যে মামার সাথে দেখা করা হয়নি। ইস, কালকে তো জার্নি করে এসেও অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, তাই আসল কাজটাই করা হয়নি। আসছি মামাকে দেখতে, কিন্তু তাকে দেখা হলো না। তাড়াতাড়ি করে মামার রুমে চলে গেলাম। দরজার বাইরে থেকে শুনি মামা আর মামি ভিতরে গল্প করছে। এই যে, আমি ভেতরে আসতে পারি? আরে মাহফুজ, ভিতরে আয়। এতে আবার অনুমতি নেওয়ার দরকার আছে নাকি? মামার বাড়িতে আসছিস, রুমে চলে আসবি, পাগল। সবই ঠিক আছে মামি, কিন্তু তোমাদের নিজেদের তো কিছু প্রাইভেসি আছে, তাই না? আমি এভাবে হুট করে চলে আসলে তো অনেক খারাপ দেখায়। আচ্ছা হয়েছে, তোর আর খারাপ দেখানো লাগবে না, আয় ভেতরে আয়। তো বল, কি বলবি? কি আর বলবো, দুঃখের কথা। আসছি হলো মামাকে দেখতে, কিন্তু কালকে সারাদিন রাস্তায় জার্নি করার পর এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে মামার সাথে দেখা করার কথা মনেই ছিল না। এখন সকাল উঠে নামাজটা পড়ে মামার কথা মনে হলো, তাই তো ছুটে চলে আসলাম। আচ্ছা ঠিক আছে, তোরা দুজন বসে কথা বল, আমি তোদের জন্য নাস্তা রেডি করি। আমাদেরকে রেখে মামি চলে গেল নাস্তা তৈরি করতে, আর আমি মামার সাথে কথা বলতে লাগলাম। মামার এখন শরীরের অবস্থা অনেকটাই ভালো। বেশ কয়েকদিন যাবৎ কিছুই খেতে পারতো না। মামা শুধু তার একমাত্র মেয়ে মুনিয়া চিন্তাই করে, কিন্তু আমি বুঝি না যে ওই পিচ্ছিটার জন্য এত চিন্তা কেন করা লাগবে। আসলে মুনিয়াকে পিচ্ছি বললেও সে এখন অনার্স 3য় বর্ষে পড়ে। বুঝতেই তো পারছেন যে কতটা ছোট মুনিয়া। মামার সাথে কথা বলা শেষ করে পেতনি দুইটার খোঁজ করতে লাগলাম, মানে মুনিয়ার তাসফির খোঁজ করতে লাগলাম। এখানে আসলে ওদের দুইটাকে এই নাম ছাড়াই ডাকি। ওদের রুমে দরজায় গিয়ে দেখলাম দরজাটা খোলা আছে। আচ্ছা মামি, পেতনি দুইটার ঘরের দরজা ফাঁকা কেন? ও, ওদেরকে একটু আগে ডাকতে গিয়েছিলাম, কিন্তু একটাও ঘুম থেকে ওঠে নাই। মুনিয়া দরজা খুলে দিয়ে আবার ঘুমিয়ে পড়ল। এখানে আসলেই যে ওদের এত ঘুম কই থেকে আসে সেটা আমার মাথায় ঢোকে না। তুই দেখ ওদেরকে ডেকে তুলতে পারিস কিনা। মামির কথা শুনে একটা বাঁকা হাসি দিলাম। ওদেরকে তুলতে পারবো না মানে? প্রত্যেকবার যেমন করে ঘুম থেকে ওঠাই, এবারে সেভাবেই ঘুম থেকে ওঠাবো। তারপর দরজাটা খুলে ভিতরে চলে গেলাম। দুইটাকে 5 মিনিট ধরে অনেক ডাকাডাকি করলাম, কিন্তু দুইটা একটু শব্দ করে উত্তর নিয়ে আবারও ঘুমিয়ে পড়লো। রাগটা এবার আর কন্ট্রোল করতেই পারলাম না। দুইটার 2 কান ধরে টান দিলাম, হালকাভাবে ধরলে উঠলো না। তখন জোর করে দুইটার কান ধরে জোরে দিলাম টান। দুইটাই ওমাকে বলে লাফিয়ে উঠলো। ওরে ওরে, কোন হারামজাদা রে এই কাজটা করেছি? আমাকে ছাড় বলছি, আমার ব্যথা লাগছে তো। এই তো আমি হারামজাদা তোর কান ধরেছি, এবার তো কানটা ছেড়ে তারপর সারবো আমি। ঘুম থেকে না উঠে মরার মতো পড়ে আছিস? ভাইয়া, এটা কিন্তু তুমি একদমই ভালো করছো না।
আমার সুন্দর কানটা তুমি এমনভাবে ধরে রাখছো কেন? আমার ব্যথা লাগছে তো, ছেড়ে দাও। এই মুনিয়া, পেতনি, তোর কানটা কি ছাড়ার জন্য ধরেছি নাকি? সেই যে ঘুমাইছিস, এখন ওটার নামগন্ধ নাই। এদিকে সূর্য প্রায় মাথার উপরে উঠতে চললো। আমার মামা তোর কথা ভেবে ভেবে অসুস্থ হয়ে যাচ্ছে, আর তুই কেন ঘুমাচ্ছিস? এটা কি বলো তুমি ভাইয়া? বাবার তো এমনিতেই অসুস্থ হয়ে গেছে, বয়স হলে তো দুর্বল হয়ে পড়বেই। মুনিয়া কথাটা বলতে বলতেই ভালো করে চোখ খোলে। তারপর আমার দিকে তাকাতেই চোখ থেকে সব ঘুম উড়ে যায়, কারণ আমাকে দেখে মুনিয়া ক্রাশ খেয়ে যায়। এটা আর নতুন কিছু না, ছোটোবেলা থেকে মুনিয়া আমাকে অনেক পছন্দ করে আর বয়সের সাথে সাথে ভালোবেসে ফেলে, কিন্তু কখনো আমাকে বলতে পারেনি আর ভয় পেত যদি আমি এই ভাই বোনের সম্পর্ক নষ্ট করে দিই। এমন সময় আমি মুনিয়াকে ধাক্কা দিলাম। কিরে মুনিয়া, এমন হাঁ করে আমার দিকে তাকিয়েছিস কেন? তোদের কি আবারও কানমলা খাওয়া শখ হয়েছে নাকি? না না, আমার শখ নাই কানমলা খাওয়ার। উঠতেছি তো আমরা। এই প্রত্যেকবার মামা বাড়িতে এসে আমাদেরকে এভাবে ঘুম থেকে জাগিয়ে তুলিস। তোর কি এই বাজে স্বভাবটা কি আর দূর হবে না নাকি? না রে, তোরা তো দেখতেছি উঠতেছিস না। এবার আমি তোদেরকে। কথাটা বলতেই দুজনে ভয় পেয়ে ওঠে, দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। আমি এদের কাণ্ড দেখে আসতে থাকি। তারপর রান্নাঘরে চলে যাই। গিয়ে দেখি মামি রান্না করতে ব্যস্ত হয়ে পড়েছে। আমি আস্তে আস্তে মামির পেছনে গিয়ে দাঁড়ালাম। এই যে মামি, কী রান্না করতেছো তুমি? এত সুঘ্রাণ বের হয়েছে যে এক্ষুনি খেতে ইচ্ছে করছে। তুই আবার কখন আসলি আমার পেছনে? আমি বুঝতেই পারি নাই। ও, তোর জন্য পায়েস রান্না করেতেছি। তুই তো এটা সকালে খেতে খুব পছন্দ করিস, তাই এখন রান্না করে দিচ্ছি। মামি, আমি কিন্তু তোমাদের সবাইকে যাওয়ার সময় শহরে নিয়ে যাব। মামা এই গ্রামে থেকে ভালো চিকিৎসা পাচ্ছে না, এটা আমার বোঝা হয়ে গেছে। আমি কালকে সবাইকে নিয়ে রওনা দেব। সব কিছু আজকে গুছিয়ে নাও। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। যে কয়দিন ছুটিতে আছি তোমাদের সাথেই থাকবো। তাসফিয়ার মনে ওখানে আনন্দ করবে। আচ্ছা তুমি রান্না করে, আমি চলে যাচ্ছি। আমি রান্নাঘর থেকে বেরে মামার ঘরে যেতে লাগলাম। তখনই তাসফিয়ার মুনিয়া আমার সামনে এসে দাঁড়িয়ে পড়লো। এই যে নবাব চাদা, আমাদেরকে এভাবে ঘুম থেকে ওঠানোর সাহস আপনাকে কে দিল শুনি? তোদেরকে এভাবে ঘুম থেকে ওঠানোর দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে। তোরা যতদিন এভাবে ঘুমিয়ে থাকবি ততদিন তোদেরকে এভাবেই ঘুম থেকে কান ধরে টেনে তুলবো। কথাটা বলতেই দুজনে মিলে আমাকে মারার জন্য তেড়ে আসলো। আর আমি কি এখনো দাঁড়িয়ে থাকবো নাকি? এক দৌড়ে মামার ঘরে চলে গেলাম আর মামার পেছনে গিয়ে লোকালাম। এই যে দেখো মামা, ওই পেতনি দুইটা আমাকে ধরতে আসছে। আমাকে কি এরা ধরতে পারে বলো? ওরে বান্দর পোলা, আমাদের ভয়তে মামার পিছনে গিয়ে লুকাইছিস। এখন তো আমাদের হাত থেকে বেঁচে গেলি, আর কতক্ষণ পালিয়ে থাকবি? তোরা আমাকে কখনোই ধরতে পারবি না। এখন এখান থেকে যা তো, আমি মামার সাথে বসে গল্প করব। তাসফিয়ার মুনিয়া মুখ বেঞ্চকে কেটে রুম থেকে চলে গেল। এদিকে আমি আর মামা ওই দুইটা মেয়ের কাণ্ড দেখে শব্দ করে এসে দেই। তারপর আমি আমার মামার সাথে বিভিন্ন বিষয়ে গল্প করতে থাকি। একটু পরে মামি সবাইকে খাবার খাওয়ার জন্য ডাক দেয়। আমি মামাকে ধরে নিয়ে খাবার টেবিলে বসাই। তখনই আমার চোখ পড়ে বিরিয়ানির দিকে। আমি বিরিয়ানি খেতে খুব পছন্দ করি। পাশে তাকে দেখি পায়েস খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমি খুব খুশি হয়ে খেতে বসে পড়ি। তখনই তাসফিয়ার মুনিয়া খাবার খেতে চলে আসে। কিরে ভাইয়া, তুই এত ছোছা কেন? একটু ভালো খাবার দেখে খেতে বসে গেলি, এভাবে বসতে একটু লজ্জা করলো না? কিরে তাসফি, ওর লজ্জা কেন করবে? ওর নিজের মামার বাড়ি এসেছে, এখানে লজ্জার কি হলো বলতো শুনি? নাকি তুই ওর খাবার দেখে হিংসা করছিস, কোনটা? আমার বইয়ে গেছে ওই বান্দরটার খাবার দেখে লোভ করার জন্য। আমি কি ওর মতো নাকি যে সামনে যা পাবো ছুচার মতো খেতে বসে যাব? ওর তো লোভ সহ্য হয় না। এই তাসফি, তুই চুপ কর তো এখন। এত ভালো একটা ভাইয়ের সাথে সবসময় ঝগড়া করিস কেন? মাহফুজ কি মিষ্টি একটা ছেলে, তুই জানিস না? তুই যে ওর খাবারগুলো দেখে হিংসা করছিস সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। টেবিলে এসে বস, তোর জন্য তোর প্রিয় খাবারগুলো রান্না করেছি। বলেই একটা প্লেট থেকে ঢাকনা উঠিয়ে তাসফি খাবারগুলো দেখে খুব খুশি হয় আর মুনিয়াকে নিয়ে খাবার খেতে বসে পড়ে। এদিকে মুনিয়ার খাবারের দিকে কোনো খেয়ালই নেই, এক দৃষ্টিতে মাহফুজের দিকে তাকিয়ে রয়েছে। মাহফুজকে দেখে তার হার্টবিট বেড়ে চলেছে। এটাই মনে হয় ভালোবাসার আগের মুহূর্ত। মুনিয়া মাহফুজকে নিয়ে ভাবতে থাকে, সবসময় ক্রাশ খায়। অপরদিকে মামি মুনিয়াকে কয়েকবার ডাক দেয়, কিন্তু মুনিয়া কোনো সারা শব্দ পায় না, তাই ওকে ধাক্কা দেয়। এই মুনিয়া, তোকে এতবার করে ডাকছি, শুনতে পাস না নাকি? ওর মায়ের কথায় চমকে ওঠে, কারণ এতক্ষণ মাহফুজকে নিয়ে ভাবনার সাগরে ডুব দিয়েছিল, তাই কিছু শুনতে পাইনি। হ্যাঁ আম্মু, বলো কি বলছো? শোন মুনিয়া,
আমরা কালকে তাসফিদের বাসায় যাব। মাহফুজ অনেক করে বললো আমাকে, তাই আর রিকোয়েস্টটা ফেলতে পারি নাই। কাপড় চোপড় সব কিছু গুছিয়ে রাখিস, কালকে আমরা রওনা দিব। মামির কথা শুনে মুনি আর তাসফি একে অপরের দিকে অবাক হয়ে তাকায়। দুজনেই ভাবতেই পারেনি তাদের জন্য এমন একটা খুশি সংবাদ আসতে চলেছে। দুজনেই খুব খুশি হয়। খাবারটা শেষ করেই দুজনে ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। এভাবে দিনটা কেটে যায়। সকালবেলায় সবাই তৈরি হয়ে নেয়, সবাই বাড়ি থেকে বের হবে। এমন সময় তাসফি লামিয়াকে ফোন করে। হ্যালো লামিয়া আপু, আমরা আজকেই চলে আসতেছি, তুমি রাগ করো না। আমি কিন্তু কালকে কলেজে ভাইয়াকে সাথে নিয়ে আসব আর তোমার সাথে পরিচয় করিয়ে দিব। আরে লামিয়া আপু, এইরকম করলে হয় নাকি বলো? যাকে ভালোবেসে ফেলেছো তার সাথে তো দেখা করতে লজ্জা লাগবেই, তাই না? এখন অপেক্ষা করো, কালকে আসতেছি। এই তাসফি, ফোনটা কেটে গেল। লামিয়া কথা বলা শেষ করেই মনে মনে হেসে দেয়। সাথে অনেক লজ্জাও লাগছিল তার। যাক, ব্যাপার না, কালকে দেখা যাবে। এদিকে আমি সবাইকে গাড়িতে বসিয়ে সব কিছু ঠিকঠাক করে নিলাম। মুনি আমার পাশে সিটে বসতে গেল, কিন্তু তার আগেই তাসফি এসে বসে পড়ল। আর শয়তান একটা হাসি দিল। মুনি একটু রাগ করে পিছনে গিয়ে বসে পড়ল। আমি সবাইকে ঠিকভাবে বসিয়ে দিয়ে গাড়িতে উঠে গেলাম। তারপর লুকিং গ্লাসটা ঠিক করে নিলাম, যাতে করে পিছনে সবাইকে দেখতে পারি। সবার প্রস্তুতি ঠিক হয়ে গেলে গাড়ি স্টার্ট করলাম। আজকে কী কারণে যেন গাড়িটা চালাতে অনেক ভালো লাগছে। সবাই গল্প শুরু করে দিয়েছে, বিশেষ করে তাসফি, মুনিয়া আর মামি। তিনজন অনেক হাসাহাসি করছে। এদের কাণ্ড দেখে বুঝে গেলাম যে বাসায় যেতে যেতে কানের অবস্থা খারাপ করে দেবে এরা। শেষে কানটাকে আবার আইসিইউতে না ভর্তি করা লাগে। অনেকটা জার্নি করার পর বিকেলে বাসায় পৌঁছে গেলাম। সবাইকে নিয়ে বাসায় ঢুকলাম। মামাকে দেখে আম্মু এসে জড়িয়ে ধরলো। দুই ভাই বোন অনেকদিন পর এক জায়গায় হলে যা হয় আর কি। বাসায় এসে তো সবাই অনেক খুশি হলো। কয়েকদিন পর সবার সাথে দেখা হলো। নিজেদের ব্যাগগুলো গাড়ি থেকে নামিয়ে ড্রয়িং রুমে নিয়ে আসলাম। তারপর নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। সারাদিন গাড়ি চালে অনেক ক্লান্ত হয়ে গেছি। তারপর আবার তিনজন মিলে গল্প লাগিয়ে দিয়েছিল। একটা যেন যাচ্ছে তাই কাণ্ড। ফ্রেশ হয়ে বিছানায় স্ট্রং হয়ে শুয়ে পড়লাম। মনটা এখন শুধু একটা কথাই বলছে, মাহফুজ রে, তুই ঘুমিয়ে পড়, আর জেগে থাকিস না। মনটার কথা শুনে চোখ বন্ধ করলাম। তারপর আল্লাহ জানে কখন ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে মনে হলো মুখের উপর বৃষ্টি পড়ছে। আরে, আমি তো ঘরে শুয়ে আছি, তো পানি পড়ে কোত্থেকে? চোখ খুলে দিকে তাসফি আর মুনিয়া আমার মুখে পানি স্প্রে করতেছে। লাফ দিয়ে উঠে বললাম, এই তাসফি, আমার কি শান্তি মতো ঘুমাতে দিবে না নাকি? আচ্ছা মুনিয়া আপু, এখন রাত বাজে 9টা। যে কোনো মানুষ এই এখন খাওয়া দাওয়া করে ঘুমোতে যায়, আর এই বান্দর সেই যে এসে মরার মতো ঘুমাইছে, ওঠার কোনো খবরই নাই। ওই শয়তান পোলা তোর জন্য আজকে আমরা বিকালে ঘুরতে যেতে পাই নাই। ভাবলাম যে আজকে কত মজা করে ঘুরে বেড়াবো, তোর জন্য কিছুই হলো না। মুনিয়া, এই পেতনির সাথে তুই শুরু করছিস? তোরা যা এখান থেকে, আর কালকে বিকেলে তোদের নিয়ে ঘুরতে বেরোবো। আমি অনেক ক্লান্ত, এখন খেয়ে ঘুমিয়ে যাব। তারপর নিচে গিয়ে সবার সাথে খেয়ে নিলাম। রুমে এসে আবারও ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা তাসফি একটু সকালে ঘুম থেকে উঠে যায়। তারপর মুনিয়াকে ঘুম থেকে ডেকে তুলে উঁচু করে দুজন মিলে নামাজটা আদায় করে নেয়। তারপর দুজনে বসে বসে অনেক সময় গল্প করে। কলেজের সময় হয়ে গেলে তাসফি তৈরি হয়ে নেয় আর আমার ঘরে চলে আসে। এসে দেখে আমি ল্যাপটপ নিয়ে বসে আছি। তারপর আমাকে রেডি হতে বলে চলে যায়। আমি ল্যাপটপটা অফ করে তৈরি হয়ে নিলাম। গাড়ির চাবিটা নিয়ে বাইরে আসতেই অবাক হয়ে গেলাম। মুনিয়া খুব সুন্দর করে সেজেছে। তাসফি আর মুনিয়া দুজনে হাত ধরে দাঁড়িয়ে আছে। মুনিয়া দেখতে অনেক সুন্দরী, তারপর আবার হালকা সেজেছে যেন একটা পরী সামনে দাঁড়িয়ে আছে। দুজনের হাবভাব দেখে বুঝলাম মুনিয়া তাসফির সাথে কলেজে যাবে। তাই এদেরকে গাড়িতে বসতে ইশারা দিলাম। গাড়ি স্টার্ট করে ওদেরকে নিয়ে কলেজে চলে গেলাম। তাসফির মুনিয়া দুজনেই নেমে গেল। আমি গাড়িটা পার্ক করে ওদের কাছে আসলাম। তারপর মুনিয়াকে নিয়ে কলেজের ভেতরে ঢুকলাম। এদিকে লামিয়ার বান্ধবীদের নিয়ে এক জায়গায় বসে আড্ডা দিচ্ছে। কি রে লামিয়া, আজ তো তাসফি ওর ভাইকে নিয়ে কলেজে আসবে, তোর সাথে দেখাও করিয়ে দিবে, তো তুই কি করবি? আমি তো মাহফুজকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। আমার তো ওকে দেখেই লজ্জা করে, তবে ওর সাহস দেখলে অনেক ভালো লাগে। ওর চেহারা তো মাশাল্লাহ একদম রাজপুত্রের মতো। মাহফুজকে দেখলেই আমার হার্টবিট বেড়ে যায়। ওর সামনে গিয়ে কি আমি কথা বলতে পারবো? না, কথা বলতেই হবে। কথাগুলো বলতে আমার দিকে লামিয়ার চোখ পড়ে। দেখে আমার সাথে একটা মেয়েও এসেছে, আর মেয়েটা অনেক সুন্দর করে সেজেছে। আমার সাথে একদম ক্লোজ হয়ে আসছে, সাথে তাসফিও আছে। আমার সাথে মেয়েটাকে দেখে লামিয়ার মনটা খারাপ হয়ে যায়, কারণ আমাকে সে অনেক ভালোবাসে। এখন পর্যন্ত আমাকে কোনো মেয়ের সাথে দেখেনি, তাই মনটা খারাপ হয়ে যায়। এটা আমি কি দেখছি? মাহফুজের সাথে এই মেয়েটাকে?
তাসফি তো জানেই যে আমি ওর ভাইয়াকে কতটা ভালোবাসি, তাহলে এই মেয়েটাকে কই থেকে জোগাড় করে এনেছে? আরে লামিয়া, তুই মন খারাপ করিস কেন? মেয়েটা তো মাহফুজের কোনো আত্মীয়ও হতে পারে। তুই আগ থেকেই কত কিছু ভাবা শুরু করে দিয়েছিস। তাসফি তো বলেছেই তোকে যে আজকে মাহফুজের সাথে তোর কথা বলিয়ে দিবে, তাহলে তখনই মেয়েটার ব্যাপারে শুনে নিস। এখন চল ক্লাসে যাই। তারপর লামিয়াকে নিয়ে সবাই ক্লাসে চলে যায়। আমি তাসফিকে ক্লাসে দিয়ে বাইরে চলে আসি। তারপর মুনিয়ার সাথে হাঁটতে থাকি। কিরে মুনিয়া, তাসফির কলেজ কেমন লাগলো তোর? আমার তো তাসফির কলেজ অনেক পছন্দ হয়েছে। কলেজটা অনেক সুন্দর, সাথে তোকেও অনেক পছন্দ করি আমি আর ভালোবাসি। এই মুনিয়া, কিছু বললি নাকি তুই? না, আমি আর কি বলবো? আমার বলার মতো কিছু আছে নাকি? শোন না, আমার অনেক ক্ষুধা লাগছে। চল একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নিই কিছু। আমি সকালে কিছুই খাইনি। এই তোদের কি কোনো কাজ নেই নাকি? ছেলেদের সাথে আসলে কি খাওয়া লাগে নাকি? অবশ্য আমার অনেক ক্ষুধা লেগেছে। আচ্ছা চল গেলে রেস্টুরেন্ট থেকে খেয়ে আসি। দুজনে মিলে খেতে চলে গেলাম। তারপর অনেক ঘোরাঘুরি করলাম। তাসফির কলেজ শেষ হয়ে গেল, ওকে নিয়ে আসতে গেলাম। গিয়ে দেখি তাসফি কয়েকটা মেয়ের সাথে বসে গল্প করছে। আমাকে দেখে ডাক দিল। এই ভাইয়া, মুনিয়া আপুকে নিয়ে একটু এদিকে আয়, তোদের সাথে আমার কিউট আপুটার পরিচয় করিয়ে দিই। তাসফির কথা শুনে ওদের কাছে চলে গেলাম। তাসফি আমাদের কাছে এসে দাঁড়ালো। কে তাসফি, কার সাথে পরিচয় করে দিবি? এইখানে যে কিউট আপুটা বসে আছি তার সাথে। ভাইয়া, এই হলো লামি আপু, এবার অনার্স 3য় বর্ষে পড়ে। আমাদের কলেজে টপ সুন্দরী, যে কোনো ছেলেই তো তাকে দেখে ফিদা হয়ে যায়। কত যে প্রপোজ পেয়েছে সেটা মনে হয় নিজেও জানে না। ভাইয়া, লামি আপু তোকে ভালোবেসে ফেলেছে। তাসফির কথা শুনে ওর দিকে চোখ বড় করে তাকিয়ে থাকলাম। কি বলে কি তাসফি? এই যে লামি আপু, এইটা আমার ভাইয়া মাহফুজ, আর এটা হলো আমার মামাতো বোন মুনিয়া। গতকালই আমাদের পাশে এসেছে। তাসফি লামিয়াকে মাহফুজের সামনে নিয়ে আসলো। এই যে লামি আপু, এখন দুজন মিলে পরিচিত হও। লামিয়াকে দেখে তো ফিদা হয়ে গেলাম। এটা যেন আমার সামনে কোনো হুড়পুরি দাঁড়িয়ে আছে। লামিয়ার দিকে হাত বাড়িয়ে দিলাম। হ্যালো লামিয়া, কেমন আছো তুমি? মাহফুজের দিকে হা করে তাকিয়ে আছি। আজকে এত কাছ থেকে দেখতে পাচ্ছে, খুশির জন্য মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। লামিয়ার দিকে হাত বাড়িয়ে রেখেছি, কিন্তু কোনো কথা বলছে না। এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ওকে হালকা একটু ধাক্কা দিলাম। হ্যালো লামিয়া, কেমন আছো তুমি? মাহফুজের ধাক্কাতে ভাবনার রাজ্য থেকে বের হলাম। তাকিয়ে দেখি হাত বাড়িয়ে রেখেছে। তারপর আমিও হাত বাড়িয়ে দিলাম। হ্যালো, আমি ভালো আছি। জানো, তুমি যেদিন ওই ছেলেগুলোকে মেরেছিলে তখন আমি খুব খুশি হয়েছিলাম, আর তোমাকে দেখে অনেক ভালো লেগেছিল। আজ এই কয়টা বছরের মধ্যে কেউ ওই ছেলেগুলোর সাথে পাঙ্গা নেওয়ার সাহস পায় নাই, আর তুমি এসে ওদেরকে উচিত শিক্ষা দিয়ে দিলে। লামিয়ার কথা বলার ধরন দেখে এসে দিলাম। একদম বাচ্চাদের মতো কথাগুলো বলল। তবে তখনই তাসফির কথাগুলো মনে পড়ে গেল। এই লামিয়া নাকি আমাকে ভালোবাসে। এখনও তো বাচ্চাদের মতোই কথা বলে। আমার তো মনে হচ্ছে যে এখনো বড়ই হয়নি। আমি এসে দিতেই লামিয়া আমার দিকে অবাক হয়ে তাকালো। এই, তুমি হাসতেছো কেন? আমি হাসার মতো কোনো কথা বলেছি নাকি যে এইভাবে হাসতেছো? আরে তুমি এতক্ষণ আমার যেভাবে প্রশংসা করলে সেটা শুনেই আমি হাসি থামাতেই পারলাম না। আমার তো মনে হচ্ছে তুমি এখনো বড়ই হওনি। তুমি তো বাচ্চাদের মতো কথাগুলো বললে, আর চেহারাও তো বাচ্চাদের মতোই। তো এত বড় ক্লাসে পড়ছো কিভাবে? বলে আবার হাসতে শুরু করলাম। আমার কথা শুনে বাকিরাও হেসে দিল। এই মাহফুজ, তুমি কিন্তু একদম ঠিক করছো না। আমি এখনো বড় হই নাই না, আমি এখন অনার্স 3য় বর্ষে পড়তেছি। তবুও তুমি বলো যে আমি বড় হই নাই, আর সবাই বলে আমি নাকি ছোট মানুষের মতো কথা বলি। তো এতে আমার দোষটা কোথায়? তোমরা সবাই এভাবে হাসলে সবাইকে মারবো কিন্তু, আমি বলে দিলাম। ওরে আল্লাহ, মেয়েটার দিকে রাগ করেছে। আচ্ছা তোমাকে আর এভাবে বলবো না। তোমার তো দেখছি আমার বোনের সাথে ভালো মিল আছে, আমি তো আগে জানতাম না। সেটা তোমার না জানলেও চলবে। তো এখন বলো, তোমার সাথে এই মেয়েটাকে নাম কি? আর তোমার সাথে কি বিয়ে হয়ে গেছে নাকি? কি যে ছোটদের মতো কথা বলো না তুমি। এই পেতনিটা হলো আমার মামাতো বোন। ওর নাম হলো মুনিয়া। তোমার সাথে অনার্স 3য় বর্ষে পড়ালেখা করে, কিন্তু অন্য কলেজে। এখনও মুনিয়া পেতনি তোমার মতোই কথাবার্তা বলে, যেন ছোট মানুষ কথা বলছে। এভাবে সবাই কথা বলতে থাকে। লামিয়া তো আমার সাথে ভাব জমিয়ে ফেলেছে। কিছুক্ষণের মধ্যে দুজন বেশ ভালো বন্ধু হয়ে গেছে। কিন্তু মুনিয়ার কেমন যেন খারাপ লাগছে। আমার সাথে লামিয়াকে দেখতে পারছে না, কারণ মুনিয়া আমাকে অনেক ভালোবাসে সেই ছোটোবেলা থেকেই। কিন্তু কখনো বলার সাহস হয়ে ওঠেনি, কারণ ছোটোবেলায় একবার আমাকে ভালোবাসার কথা বলেছিল, কিন্তু আমি একেবারে না করে দিয়েছিলাম। সেই থেকে মুনিয়া শুধু আমাকে মনে মনে ভালোবেসেছে,
আমার একটাই কথা, মামাতো বোনকে আমি বিয়ে করতে পারবো না। আমার পক্ষে এমনটা করা একেবারেই অসম্ভব, কারণ ছোটোবেলা থেকে দুজনে একসাথে বড় হয়েছি। নিজেকে আপন বোনের মতোই ভাবি মুনিয়াকে, তাই একেবারেই মুনিয়াকে না করে দেই। মুনিয়া আমার দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আমি সবার উদ্দেশ্যে বললাম যে সবাইকে রেস্টুরেন্টে খেতে যাব। সবাই এক কথায় রাজি হয়ে যায়, কারণ অনেক ক্ষুধা লেগেছে। দুপুরে কারো পেটে একটা দানা পানিও পড়েনি। আমি সবাইকে রেস্টুরেন্টে চলে যাই। আজকে সবার খাবার বিলটা আমিই দেবো, সো যার যার মতো অর্ডার করে নাও। তারপর মুনিয়া, তাসফি আর লামিয়াকে নিয়ে একটা টেবিলে বসে গেলাম। লামিয়ার বান্ধবীরা অন্য একটা টেবিলে গিয়ে বসে পড়লো, যে যার মতো খাবার অর্ডার করলো। গল্প করতে করতে সবাই খেয়ে নিলাম। খাওয়া শেষ হলে সবাইকে বাইরে যেতে বললাম, আর ম্যানেজারের কাছে গিয়ে বিলটা মিটিয়ে দিলাম। তখনই বাইরে থেকে তাসফি চিৎকার দিয়ে উঠলো। তাড়াতাড়ি বাইরে এসে দেখি সেই কলেজের খারাপ ছেলেগুলো ওদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে। মাথাটা তো একসাথে গরম হয়ে গেল। এক দৌড়ে তাসফির কাছে গেলাম। আমাকে দেখে একটা ছেলে গাড়ি থেকে নেমে হাসতে লাগলো। হা 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 হা, এই দেখ তোরা আমাদের হিরো বাবু আসতেছে। আজকে তো হিরোকে এমনভাবে মারবো যাতে জীবনে দু চোখ দিয়ে দেখতে না পারে। সেদিন তো হুট করে এসেই আমাদের আক্রমণ করে বসলি, তোর বোনের জন্য আমাদের এই অবস্থা করলি। তবে আয়, আজকে তোকে মেরে জমির বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতেছি, নাহলে আমার নাম জনি নয়। আর তোর সামনে এদের ইজ্জত করব। এখন তোর বোনের দিকে দেখ কেমন করে ইজ্জত নষ্ট করে। জনি কুত্তাটার কাণ্ড দেখে মুচকে আসলাম। তাসফির পেছন থেকে গিয়ে খপ করে জনির হাতটা ধরে ফেললাম। এই তাসফি, তোরা সবাই পিছনে সরে যা। এই কুত্তাগুলোর অবস্থা আজকে আমি খারাপ করে দেব, যাতে কোনো মেয়ের দিকে তাকাতে না পারে। জনির বুকে সজোর একটা লাথি মেরে দিলাম। সাথে সাথে দূরে ছিটকে গিয়ে বলল, মাথায় আগুন ধরে গেছে আমার। আজকে ওদেরকে আমি জমির বাড়িতে পাঠিয়ে ছাড়বো। আমি সবকটাকে ইচ্ছে মতো মারতে লাগলাম। চারপাশে অনেক মানুষ এসে জমা হয়ে গেছে। আমি যেন একটা নেকড়ে হয়ে গেছি। জনির ছেলেগুলোকে তুলে তুলে আছাড় মারতে লাগলাম। এদিকে তাসফি, লামিয়ার মুনিয়া এক জায়গায় দাঁড়িয়ে আছে। আমার মারার ধরন দেখে বুঝে গেছে যে আজকে ওদের আর রক্ষা নেই। জনি উঠে এসে আমাকে মার্শাল আর্টের মার দেয়। সাথে সাথে আমি একটু দূরে গিয়ে পড়ি। তাসফি ভাইয়া বলে চিৎকার দিয়ে ওঠে। আমি হাতের ইশারায় তাসফিকে চুপ থাকতে বললাম। না, এবার আমার আসল ফাইট শুরু করে দিতেই হবে। মার্শাল আর্টের ফাইট তো তাহলে জনির সাথে এবার করতেই হয়। জনি তো জানে না যে মাহফুজ কোন লেভেলের মার্শাল আর্টিস্ট। মাটি থেকে উঠে জনির দিকে গিয়ে মারামারি শুরু করে দিলাম। তাসফি আর মনে তো অবাক হয়ে গেছে, কারণ ওরা জানতোই না যে আমি মার্শাল জানি। দুজনেই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, কিন্তু লামি অনেক ভয় পাচ্ছে, কারণ সেসব মারামারি দেখতে পারে না। তার অনেক ভয় করে। তাসফিকে জোরে ধরে দাঁড়িয়ে থাকে। এদিকে জনি সমানভাবে লড়াই করেই যাচ্ছে। দুজনেই যেন বাঘের বাচ্চা। আমার দু চোখ রাগে লাল হয়ে যায়। এবার জনিকে আরও বেধড়ক মারতে শুরু করি, কিন্তু এবারে মারগুলো যেন জনি সহ্য করতে পারে না। মাটিতে গিয়ে ছিটকে পড়ে। আমার রাগ একটু কমছে না। জনিকে মারতেই থাকি। জনির নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়। এটার দিকে তাসফি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে, কিন্তু আমি কিছুতেই থামছি না। কোনো উপায় না দেখে লামিয়ার মুনিয়াও দৌড়ে এসে আমাকে জাপটে ধরে। আরে ভাইয়া, ওদেরকে আর মারিস না। দেখ, ওরা ভুল করে ফেলেছে। এবারের মতো ওদেরকে মাফ করে দে। জনিকে আর মারিস না, ছেলেটা তো মরে যাবে ভাইয়া। মাহফুজ, তুমি কি করছো? ছেলেটাকে ছেড়ে দাও। আরো কিছুক্ষণ মারলে ছেলেটা দুনিয়া থেকে বিদায় নিবে। মাহফুজ, আমাকে মেরো না, আমার ভুল হয়েছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। নিজেকে খুব কষ্ট করে শান্ত করলাম, কারণ তাসফি লামি আমাকে জাপটে ধরে আছে। আমি আমার বোনকে খুব ভালোবাসি, তাই ওর কথাতে জনিকে ছেড়ে দিলাম। এতক্ষণ আমার ভেতরে কোনো হুঁশ ছিল না। রাগটা চরম পর্যায়ে উঠে গিয়েছিল। সামনে তাকিয়ে দেখে জনির ছেলেরা সবাই যন্ত্রণাতে ছটফট করছে। এবার ওদেরকে দেখে মায়া হতে লাগলো। এই জনি, তুই কি জানিস যে আমার বোনকে আমি কতটা ভালোবাসি? আরে শুধু কি আমার বোন নাকি, যদি তোর বোন থেকে থাকে তাহলে তাকেও নিজের বোনের মতোই ভাবি। আর এটা তো তোরও বোন, তাই না? তাহলে এইভাবে ওদেরকে বিরক্ত করিস কেন? নিজের বোন ভেবে এখন থেকে সব মেয়েদের সম্মান করবি। তারপর তাসফি আর লামিয়াকে নিয়ে চলে আসতে লাগলাম। চারপাশে যেসব লোকজন জড়ো হয়েছিল সবাই জনির প্রতি ঘৃণা করতে লাগলো, তাকে বিভিন্ন কথা শোনাতে লাগলো। কিন্তু জনি এসব কথা কান দিয়ে না নিয়ে পকেট থেকে পিস্তলটা বের করলো। তারপর আমার দিকে তাক করে পরপর 3টা গুলি করে দেয়। হঠাৎ করে পিছন থেকে পিঠে কয়েকটা গুলি লাগলো। প্রচণ্ড ব্যথায় মনে হলো রুহুটা এক্ষুনি বের হয়ে যাবে। পৃথিবীটা মনে হলো চারপাশে ঘুরছে। আমার এই অবস্থা থেকে তাসফি ভাইয়া বলে চিৎকার করে উঠলো, কিন্তু ওর কথাগুলো কেমন যেন প্রতিদিনই হয়ে আমার কানে আসতে লাগলো। সামনে সব কিছু ঝাপসা দেখতে লাগলাম। দৌড়ে চোখ পড়তে দিকে তাসফি আমার দিকে দৌড়ে আসলো, এসে আমাকে ধরে ফেললো। বাবা মায়ের কণ্ঠটা শুনতে পেলাম। তাসফি, জনিকে আর ওই ছেলেগুলোকে হাসপাতালে ভর্তি করাবি, আর আমাকে নিয়ে চিন্তা করা লাগবে না, আমি একদম ঠিক আছি। ওই, তোর মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি? তুই নিজেই এখন মৃত্যু পথের যাত্রী,
আর বলছিস ওদেরকে হাসপাতালে নিয়ে যেতে? হ্যাঁ, এই তাসবি, মাহফুজকে গাড়িতে তোল, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। আস্তে আস্তে আমার চোখটা বন্ধ হয়ে আসলো। সবাই মিলে আমাকে নিয়ে হসপিটালের দিকে যাত্রা করলো। তাসফি মুনিয়াকে জড়িয়ে ধরে কান্না করছে আর ভাইয়া ভাইয়া বলে চিৎকার করছে। একটু পর সবাই আমাকে হসপিটালে নিয়ে আসে। তাসফিকে ডক্টরকে ডাক দেয়। ডক্টর এসে আমার এই অবস্থা দেখে অপারেশন রুমে নিয়ে যায়। তাসফি মুনিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এই মুনি আপু, আমার ভাইয়ের যেন কিছু না হয়। আমি আমার ভাইয়াকে খুব ভালোবাসি। ভাইয়ের কিছু হয়ে গেলে আমি আর বাঁচতে পারবো না। এসে তাসফিকে সান্ত্বনা দিতে থাকে। এই তাসফি, পাগলের মতো কথা বলো কেন? তোমার ভাইয়ের কিচ্ছু হবে না, আমরা সবাই আছি তো। লামিয়া অন্যদিকে মুখ করে কান্না করতে থাকে। সবাই আমার জন্য কান্না করছে, কারণ গুলি পরপর 3টা লেগেছে। লামিয়া আমাকে ভালোবেসে ফেলেছে, তাই আরও বেশি কষ্ট পাচ্ছে। আমার বাবা মা একটা বেঞ্চে বসে আছে, আমার মা খুব কান্নাকাটি করছে। এই শোনো, আমার ছেলেটা যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি বেঁচে থাকতেও পারবো না। তুমি যেভাবে হোক আমার ছেলেটাকে আমার কোলে ফিরিয়ে দাও। এই, তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? আমার ছেলে অত দুর্বল নয় যে মাত্র 3টা গুলিতে ওর খারাপ কিছু হবে। আমার ছেলে একজন ছেলেরক্ষক, আল্লাহ ওকে সাহায্য করবে। আমার ছেলের কিছুই হবে না। চুপ, এখন একটু নিজেকে শান্ত করো। সবাই কেবিনের বাইরে অপেক্ষা করতে থাকে। একটু পর ডক্টর বেরিয়ে আসে। তাহসিন ডাক্তারের সামনে গিয়ে দাঁড়ায়। দেখুন, রোগীর শরীর থেকে খানিকটা রক্ত বের হয়ে গেছে। 1 ব্যাগ রক্ত লাগবে এক্ষুনি, না হলে রোগীর সাথে খারাপ কিছু হয়ে যাবে। ডক্টর কি বলছেন এসব? খারাপ কথা। আমার বন্ধুর কিছুই হবে না। আমার আর মাহফুজের রক্তের গ্রুপ সেম, তাই আমিই রক্ত দেব। আপনি রক্ত নিয়ে কোনো চিন্তা করবেন না। দরকার হলে যত রক্ত লাগে সেটা আমি দেব। তারপরেও আমার বন্ধুকে বাঁচিয়ে নিন প্লিজ। আপনি আমার সাথে ব্লাড ডোনেট রুমে আসেন, আপনার রক্ত পরীক্ষা করে নেওয়া হবে। হঠাৎ করে ডক্টরের চোখ পড়ে দূরে একটা বেঞ্চের দিকে, যেখানে মাহফুজের বাবা বসে আছে। দ্রুত সেখানে চলে যায়। আরে বন্ধু, তুই এখানে কি করিস? আর চোখ পড়ে ডক্টরের দিকও, সাথে সাথে দুজন দুজনকে জড়িয়ে ধরে। আরে দোস্ত, তুই তাহলে এখানে বড় ডক্টর হয়েছিস? এখন তোর কাছে যে রোগীটা আছে সেটা আমারই ছেলে। তুই আমার মানিকটাকে বাঁচিয়ে দে ভাই, তোর কাছে চিরকৃতজ্ঞ থাকবো। কি বলিস তুই? ওইটা তোর ছেলে? আমি তো এটা জানতাম না। আমাকে এক্ষুনি অপারেশন রুমে যেতে হবে, পরে কথা হবে তোর সাথে। আগে তোর ছেলেটাকে সুস্থ করে নি। আল্লাহ, তুমি যা কিছু করো সবটাই মঙ্গলের জন্যই করো। এই যে মাহফুজের মা, তোমার আর কোনো চিন্তা করতে হবে না। এই ডক্টর হলো আমার ছোটকালের বন্ধু। ছোট্টবেলা থেকেই দুজন একসাথে বড় হয়েছি। ও হলো আমার ভাইয়ের মতো। তুমি দেখো, আল্লাহ আমাদের ছেলেকে সুস্থ করে দেবেন। হ্যাঁ, সেইটাই যেন হয়। আল্লাহর কাছে 1000 কোটি শুক্রিয়া। ডক্টরের কথা শুনে সবাই খুশি মনে বাইরে বসে থাকে। একটু পর একটা নার্স এসে খবর দিয়ে যায় যে আমি সুস্থ আছি, কেউ যেন চিন্তা না করে, অপারেশন একটু পরেই শেষ হয়ে যাবে। কথাটা শুনে সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। 8 ঘন্টা পরে ডক্টর অপারেশন রুমের বাইরে চলে আসে। আমার বাবা এগিয়ে যায় ডক্টরের কাছে। এই যে আমার বন্ধু, তোর ছেলের যে বন্ধুটা রক্ত দিয়েছে, সত্যিই ছেলেটা খুব ভালো। না হলে আজকাল কেউ কারো বন্ধুর জন্য এতটা করে না। ভাগ্যিস সময় মতো রক্তটা দিয়েছিল, না হলে তো খারাপ কিছু হয়ে যেত। এই বন্ধু, শুধু কি আনার ছেলের বন্ধুর প্রশংসা করে যাবি নাকি? তুই যদি না থাকতি তাহলে আমার ছেলেটাকে এত যত্ন করে অপারেশন কে করতো বল? আল্লাহ তো তোকে আমার ছেলের জন্যই পাঠিয়েছে। অনেক ভালো যে তুই এখানে আসছিস। আরে তুই কি শুধু আমার সাথেই কথা বলবি, নাকি তোর ছেলের জ্ঞান ফিরে আসবে? তোরা সবাই ভিতরে চলে যা, ওর ভালো করে যত্ন নিস। আমি এখন গেলাম, আমার আরও রোগী দেখতে হবে। সবাই ডক্টরকে ধন্যবাদ জানিয়ে ভেতরে প্রবেশ করে। দেখে আমি শুয়ে আছি রুমে। আমার মা এসে আমার পাশে বসে, আর বাকিরা চারপাশে ঘিরে দাঁড়িয়ে পড়ে। মাহফুজ বাবা, চোখ খোল, দেখ আমি তোর মা এসেছি তোর কাছে। একটা বার চোখ খুলে আমাকে দেখ বাবা, আমার অনেক খারাপ লাগছে। প্লিজ এভাবে কথা না বলে থাকিস না। আমি মায়ের কথা শুনে আস্তে আস্তে চোখ মেলে তাকাই। আমার জ্ঞান এসেছে দেখে সবাই অনেক খুশি হয়। আমার মায়ের দিকে তাকিয়ে হালকা করে হাসি দিই। আরে আম্মু, আমার কিছু হয়নি, সামান্য একটা গুলি লেগেছে মাত্র, সেটাতে আমার কিচ্ছু হবে না। মাহফুজ, তোর এই অবস্থায় জনি জানোয়ারটা করেছে, আমি ওদেরকে শেষ করে ফেলবো। তুই শুধু একবার আমাকে অনুমতি দে। আরে তাহসিন, পাগলামো করিস না। ছেলেটা বুঝতে পারেনি, ওদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। আসলে তাসফির গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছিল ছেলেটা, তাই ওকে মেরেছিলাম। কিন্তু রাগের করে ওদেরকে বেশি মেরেছিলাম। ওরা তো সবাই অনেক আহত হয়েছে,
সবাইকে কি হসপিটালে ভর্তি করেছিস? হ্যাঁ, করাইছি ভর্তি। তো নিজের জীবন এদিকে বিপন্ন, অন্যদিকে তুই ওদেরকে নিয়ে চিন্তা করতেছিস। আমার ইচ্ছা ছিল না, কিন্তু তোর কথা আর ফেলতে পারলাম না। ওদের সবাইকে হসপিটালে ভর্তি করাইছি। কিন্তু আমি তো একটা জিনিস বুঝে উঠতে পারলাম না, তুই এখানে কিভাবে আসলি? আর তোকে জানালো কে যে আমি এখানে আছি? তাসফি আমার কাছে ফোন করে বলছিল। যখন শুনলাম তুই জনির সাথে মারামারি করছিস, তখনই বুঝে গেলাম কিছু একটা হবেই হবে। আর সেটাই হলো। জনি তোর সাথে বিশ্বাসঘাতকতা করে তোকে পেছন থেকে আঘাত করলো। আর ওদের কথা এখন বাদ দিয়ে তো লামির দিকে তাকালাম, দেখে মেয়েটার চোখগুলো ফুলে আছে। নিশ্চয়ই আমার জন্য কান্না করেছে। কী জন্য কান্না করেছে সেটা তো আমি জানি, কারণ মেয়েটা আমাকে ভালোবেসে ফেলেছে। কিন্তু সমস্যা হলো মুনি আমাকে অনেক ভালোবাসে আর ছোটোবেলা থেকে ভালোবেসে আসছে। কিন্তু ওকে তো আমার নিজের বোনের মতো ভালোবাসি, ওকে কখনো নিজের জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে পারবো না। কিন্তু মেয়েটা অনেক ভালো, এরকম একটা মেয়েকে যে কোনো ভালো ছেলেই বিয়ে করতে রাজি হয়ে যাবে। মনে অনেক কান্না করছে দেখলাম। সবাই আমাকে নিয়ে এত কান্না করার কি আছে? আমি তো সুস্থই আছি। তবে লামিয়ার মুখ থেকে ভালোবাসি কথাটা বের না করে ছাড়বো না। আজকে থেকে ওর ওপর আমি ভাগ বসিয়ে নিলাম। লামি আমাকে অনেক ভালোবাসে, সেটার অনেক আভাস আমি ওর থেকে পেয়েছি। সো ওকে আমার বউরানি করব। লামিয়ার কথাগুলো ভেবেই মনে মনে এসে দিলাম। তখনই আম্মু আমার মাথায় হাত বোলাতে লাগলো। কি রে বাবা, তোর শরীর কেমন লাগছে এখন? তোর কোনো কষ্ট হচ্ছে না তো? আরে না আম্মু, আমার কোনো কষ্ট হচ্ছে না, আমি একদম ঠিক আছি। কিন্তু বুকের মধ্যে একটু ব্যথা করছে, কারণ গুলিটা যে এসে একেবারে সেন্সিটিভ জায়গায় লেগেছে। তুই একদম চিন্তা করিস না বাবা, আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবি। এই যে আব্বু, কেমন আছো তুমি? তখন থেকে দেখে যাচ্ছি তুমি আমার পাশে বসে আছো, কিন্তু কোনো কথাই বলছো না। মাহফুজ বাবা, তুই ভালো আছিস? এতেই আমার আনন্দের সীমা নাই। আমি তোদের হাসি মাখা মুখগুলো দেখতেছি শুধু। আমার যে এটার থেকে আর বেশি কিছু চাওয়ার নাই। তোর যখনই নাই গুলি লাগলো, তখন তোর মাকে সান্ত্বনা দিতেই আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। আমি তো নিজেই শান্ত করতে পারছিলাম না। নিজের পায়ের নিচ থেকে মাটি সরে গেছিল। কিন্তু আমার এক বন্ধুর জন্য শান্ত হতে পেরেছি। সে তোর অপারেশনটা করেছে। তোমার সেই বন্ধুর প্রতি আমি সারা জীবন ধরে কৃতজ্ঞ থাকবো। আচ্ছা বাবা, জনির আর ওর ছেলেদের কি অবস্থা? তুই এখনো ওদের কথা বলে যাচ্ছিস মাহফুজ? যে শয়তানটা তোকে এমনভাবে গুলি করে মারার চেষ্টা করলো, তার কথা তুই বলে যাচ্ছিস? বাবা তোমাকে একটা কথা বলি, বুঝলাম জনি আমাকে মেরেছে, তাই বলি কি আমিও তাকে এভাবে আঘাত করব? তুমি তো নিজের ধর্মের পথে আমাকে সারা জীবন থাকতে বলেছ, তুমি নিজেও আছো। আমাদের ইসলাম ধর্মে কি শত্রুকে সংশোধনের সুযোগ না দিয়ে তার ক্ষতি করার কথা আছে? নবীজিও তো শত্রুদের ক্ষমা করে দিতেন, তা আমিও করলাম। ওরা কোথায় আছে বলো, আমি নিজেকে ওদের দেখে আসবো। তুই ওদের জন্য অত চিন্তা করিস না। তুই কি ভুলে গেছিস যে জনি কার ছেলে? ওর বাবা ওকে দেখতে এসেছে আর সমস্ত কিছুর দেখাশোনা করছে। তবুও তুই যখন দেখা করবি, তবে আগে সুস্থ হয়ে নে, তারপর দেখে আসবি। আচ্ছা, এখন দুপুরের খাবার সময় হয়ে গেছে, তোর জন্য খাবার নিয়ে আসি। বাবা খাবার আনতে চলে গেল, বাকিরা সবাই ফ্রেশ হতে চলে গেল, কিন্তু লামিয়া ঠায় দাঁড়িয়ে আছে, আমার কাছেও আসছে না। আমি নিজেকে ডাক দিলাম, এই লামিয়া, এদিকে আমার সামনে এসে বসো। আস্তে করে মাহফুজের পাশে গিয়ে বসলাম। মাথা তুলতে পারছি না, কেন যেন অনেক লজ্জা লাগছে। কোনো কথা মুখ দিয়ে বের হচ্ছে না, বুকের হার্টবিট বেড়েই চলেছে। এই যে মিস, তোমার আবার কি হলো? তোমার দুইটা চোখ তো ফুলে গেছে, তুমি তো কান্না করেছো, কিন্তু কান্নাটা করলে কেন বলো তো? আমি কোনো মানুষের দুঃখ দেখতে পারি না। তোমার সাথে যা ঘটলো সেটা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। প্রথমে ভয় পেয়েছিলাম তোমার মারামারি দেখে, কিন্তু পরে যখন তোমার শরীরে গুলি মেরে দিল, তখন যেত পুরো দুনিয়া আমার চোখে ঘুরছিল। তুমি আমাদেরকে বাঁচাতে গিয়ে নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছিলে, নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। তোমার সাথে প্রথমতে ওইটুকু কথা বলাতে দুজনেই তো ভালো বন্ধু হয়ে গেলাম। বন্ধু মানেই তো নিজের আপন, আর নিজের আপন কোনো মানুষ যদি বিপদে পড়ে তাহলে তো কান্না আসবেই। শুধু ভালো বন্ধুত্বের জন্যই কি এত বেশি কান্না করেছিলে, নাকি অন্য কিছু আছে? মাহফুজ কি কিছু বুঝে গেল নাকি যে আমি ওকে ভালোবাসি? না, ওকে এখনই বলা যাবে না, সময় আসলেই ওকে প্রপোজ করে দিব। আরে না, অন্য কিছু কি থাকবে? তুমি এত বেশি বুঝো কেন সব সময়? হ্যাঁ, আমি এখন গেলাম, ফ্রেশ হয়ে আসি, তুমি রেস্ট নাও। লামিয়া চলে যাওয়া দেখেই না হেসে পারলাম না। সত্যি মেয়েটা খুব লাজুক আর ভীত। আমার তো এরকম একটা লজ্জাবতী বই চাই। এগুলো ভাবছি, আর তখনই আম্মু খাবার প্লেট নিয়ে ভেতরে আসলো।
এই যে বাবা, তোর জন্য খাবার নিয়ে আসলাম, তোর পছন্দের খাবার। এখন আমি নিজের হাতে খাইয়ে দিব, তুই সবগুলো খেয়ে নিবি। তোমার হাতে খাওয়াটা কি মিস করা যায় নাকি আম্মু? ছোটবেলা থেকেই তো তুমি খাইয়ে দিয়ে আসছো, এখন সুন্দর করে খাইয়ে দাও তো। আম্মু আমার পাশে বসে খাইয়ে দিতে লাগলো। কিছুক্ষণ পর আম্মু আমার মাথায় হাত বোলাতে লাগলো। আচ্ছা আম্মু, এত হাত বোলাচ্ছ কেন বলো তো? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, তো বলে ফেলো তো দেখি, কি জানতে চাও এত? আমি তো কোনো কথা তোমার থেকে গোপন রাখি না। আচ্ছা এই নে, নতুন একটা মেয়েকে দেখলাম, তোর গুলি লাগার পরে প্রচুর পরিমাণে কাজ ছিল, আবার তোর অনেক যত্নও করেছে। মেয়েটা তো দেখতে মাশাআল্লাহ একদম হুড়পুরির মতো দেখতে। একে আমরা বৌমা করলে তো খুব খুশি হতাম। যাক, তাহলে আল্লাহ মনে হয় তোমার মনের কথা শুনেছে। শোন আম্মু, মেয়েটা শুধু দেখতেই সুন্দর সেটা না, ওর মনটাও খুব ভালো, কিন্তু একটু ভীত আর কি। হ্যাঁ আম্মু, খুশি সংবাদ হলো মেয়েটা আমাকে অনেক ভালোবাসে। তাসফির স্কুলে যেদিন আমি যাই সেদিন থেকে নাকি আমাকে দেখে ওর পছন্দ হয়ে গেছে। বলিস কি, মেয়েটা তোকে ভালোবাসে? ও, আরেকটা কথা তো আপনাদের বলতেই ভুলে গেছি, তাসফির কলেজ, স্কুল এবং ভার্সিটি সব একসাথে, এই জন্য এক একবার স্কুল, কলেজ, ভার্সিটি বলে ফেলি। হ্যাঁ, শুধু আমাকে ভালোবাসে সেটা না, আমি ওকে অনেক পছন্দ করি। ওর নামটা খুব মিষ্টি, নামটা হলো লামিয়া। সেই কবে থেকে আমাকে ভালোবেসে আসছে, কিন্তু আমাকে বলতে পারছে না। তুমি তো জানো আম্মু, মুনিয়া আমাকে ভালোবাসে। ছোটোবেলা থেকে দুজন একসাথে বড় হয়েছে। মুনিয়া সেই ছোটোবেলা আমাকে প্রপোজ করেছিল, আবার যখন সব কিছু বুঝতে শিখলো তখন একবার করেছে, কিন্তু আমি তো না করে দিয়েছি ওকে, কারণ আমি মুনিয়াকে নিজের বোনের মতোই ভাবি, তাই ওকে গ্রহণ করিনি। হ্যাঁ, সেটা তো আমি জানি, তুই তো বলেই দিয়েছিস যে মুনিয়াকে তুই বিয়ে করতে পারবি না। তবে একটা কথা হলো, মুনিয়া এখনো তোকে ভালোবাসে। আরে তুই কি লামিয়ার বাবা মাকে চিনিস? না, আমি ভালো করে ওদের কাউকে চিনি না, তবে আমার পেতনি বোনটা ওদের সবাইকে চেনে। লামিয়ার সাথে তো তাসফি আমাকে পরিচয় করে দিয়েছিল, তাহলে তাসফি সবই জানে ওদের ব্যাপারে। তাহলে তো ভালোই হলো, তাসফিও নতুন ভাবি পাবে আর আমিও বৌমা পাবো। আমার আর কোনো কষ্ট থাকবে না। তুই সুস্থ হয়ে যা, তারপর লামিয়ার বাবা মায়ের সাথে কথা বলে তোদের বিয়ের ডেট ফাইনাল করে ফেলবো। যদি লামিয়ার বাবা মা রাজি হন। আমরা আলোচনা করতেছি, আর তখনই মামি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো, অনেক কান্না করছে। এই মাহফুজ, জানি না তোর এই খবর শুনে আমাদের মনের ভেতর কেমন হয়েছিল। গতকাল তোর এই অবস্থা শুনে নিজেকে শান্ত রাখতে পারি নাই। তোর মামা তো আমাকে আসতেই দিল না। আমি সবসময় তোর জন্য আল্লাহর কাছে দোয়া করেছি যাতে তুই সুস্থ হয়ে যাস। আরে মামি, পাগলের মতো এমন করে কাঁদছো কেন? এই যে দেখো, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি, আমি তো প্রায় সুস্থ হয়ে গেছি। তোর তো কিছু হয় নাই, যদি হয়ে যেত কিছু তাহলে কি হতো? আচ্ছা পাগলি, তুমি যাও, গিয়ে ফ্রেশ হয়ে আসো, তারপর কিছু খাবে। আমি তো জানি আমার কথা শুনে কিছুই খাওয়া দাওয়া করেনি। মামা, তুমি মামিকে ওয়াশরুম থেকে নিয়ে আসো। আর এই তাসফি, এদিকে আয়, তুই লামিয়ার সম্পর্কে কি জানিস? বাহ ভাইয়া, এই প্রথম তোর মুখ থেকে লামিয়া আপুর সম্পর্কে কথা শুনলাম। শোন তাহলে আজকে সবগুলো কথা বলি। আমি তোকে যে ভাবিটার কথা বলেছিলাম সেটাই লামিয়া আপু। বলেছিলাম না যে তোর বিয়ের জন্য মেয়ে ঠিক করে রেখেছি, এই মেয়েটাই লামিয়া আপু। জানিস ভাইয়া, আমার কলেজ লাইফের শুরু থেকেই আপু আমার অনেক ভালো বন্ধু হয়ে গেছে। সবসময় দুজনে মিলে এক জায়গায় গল্প করতাম। লামিয়া আপু মনটা খুব ভালো। সেই দিন তোমাকে প্রথম দেখে লামিয়া আপু পছন্দ করে ফেলে। এতদিন ধরে আপুর বাবা মা অনেক পাত্রকে দেখিয়েছে, কিন্তু আপু একটা ছেলেকেও পছন্দ করে নাই। তোমাকে দেখে তার পছন্দ হয়ে গেছে, অনেক ভালোবেসে ফেলেছে তোমাকে, কিন্তু নিজে সেই কথাগুলো বলতে পারছে না। আমি জানি তুইও আপুকে ভালোবাসিস, তাই আপুর সাথে তোকে বিয়ে দিব। আম্মু, তুমি লামিয়া আপুর বাবা মায়ের সাথে কথা বলবে। বাপরে, ব্যাপারটা নিচে নিচে এত দূরে এগিয়ে গেছে, আর সেটা আমি জানতামই না। লামিয়া যে আমাকে ভালোবাসে সেটা আমি জানি, কয়েকবার লক্ষ্য করেছি ওকে, ওর চোখে আমার ভালোবাসা স্পষ্ট দেখেছি। সুস্থ হওয়ার পরে ওকে নিজের বৌরানি করব। হ্যাঁ, আমি তো তাই করব। এই রকম একটা মেয়েকে হাতছাড়া করা যায় নাকি? আচ্ছা মাহফুজ, তুই তো এখন বেশ সুস্থ আছিস। তোর আপু ডক্টরের সাথে কথা বলতে গেছে, তোকে রিলিজ করিয়ে নিয়ে বাসায় যাব, কারণ এই হসপিটালে আমার থাকতে ভালো লাগছে না। বাসায় নিয়ে গিয়ে তোকে ভালোভাবে যত্ন করলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি এবার সুস্থ হয়ে গেছি, বাসায় না গেলে আমারও ভালো লাগছে না। এই তো আব্বু আসছে, দেখি কি খবর নিয়ে আসছে। আমার আব্বুর সাথে আমার মামা আর মামি আসলো। মামি তো কেবিনে এসেই
আমার পাশে বসে মাথায় হাত বোলাতে লাগলো। আমার বাবার মামা মুচকে একটা হাসি দিল। একটু পর ডক্টর এসে আমাকে চেক আপ করে নেয়, তারপর রিলিজ করে দেয় আর কিছু ওষুধ লিখে দেয় যেগুলো নিয়মিত খেতে হবে, কারণ শরীরটা পুরোপুরি সুস্থ হয়নি। বুলেটের ক্ষতগুলো এখনও ভালো করে শুকাতেই পারেনি। রিলিজ করিয়ে দেওয়ার পর সব অনেক খুশি হয়। আমি তাহসিনকে ফোন করে বলে দিই লামিয়াকে বাড়িতে পৌঁছে দিতে, কারণ বেচারা অনেক কষ্ট হয়েছে, ক্লান্তও দেখাচ্ছে। তাহসিন এসে লামিয়াকে নিয়ে চলে যায়। বাকিরা সবাই মিলে আমাকে বাসায় নিয়ে আসে, রুমে নিয়ে গিয়ে আলতো করে শুয়ে দেয়। কেউ কোনো দিক থেকে যত্নের ত্রুটি রাখে না, বিশেষ করে মুনিয়া তো আমাকে সবসময় চোখে চোখে রাখে। আমি মুনিয়াকে নিজের মতামত জানিয়ে দিয়েছি। কাছে ডেকে নিয়ে মুনিয়াও বুঝতে পারে যে আমি তাকে গ্রহণ করতে প্রস্তুত নই, তাই মুনিয়া খুশি মনে আমার কথাগুলো মেনে নেয়। এভাবে কয়েকটা দিন চলে যায়। আমি একদম সুস্থ হয়ে উঠি। সবাই খুব খুশি যে আমি সুস্থ হয়ে গেছি। আমার জন্মদিনে চলে আসছে। তাসফি ফোন করে লামিয়াকে তার বাবা মায়ের সাথে বাড়িতে আসতে বলে। লামি আপু, ভাইয়ের কালকে জন্মদিন, তুমি আঙ্কেল আন্টির সাথে আমাদের বাসায় চলে আসবে। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এই তাসফি, তুমি সবসময় শুধু আমাকে এমন করে বলো। তুমি জানোই যে আমি সারপ্রাইজের কথা শুনলে আর থাকতে পারি না। তুমি আমাকে এখন বললে, দেখবে আজকে রাতে মনে হয় আমার ঘুমই হবে না। প্লিজ বলো তাসফি, কি সারপ্রাইজ আছে? তুমি এত ব্যস্ত হয়ে গেলে কেন বলো তো? যদি তোমাকে আগে থেকেই বলে দিই তাহলে তো কোনো মজাই থাকলো না। আচ্ছা ঠিক আছে, কালকে এসেই দেখব তুমি আমার জন্য কি সারপ্রাইজ রেডি করে রাখছো। আচ্ছা ঠিক আছে আপু, তাহলে এখন রাখি। আমার আবার অনেক কাজ করতে হবে। ভাইয়ের জন্মদিনের জন্য সব কিছু আয়োজন করতে হবে। এবার বলে ভাইয়া আমার কোনো কাজে সাহায্য করবে না। তারপর তাসফি ফোনটা কেটে দেয়। তারপর এক দৌড় দিয়ে আমার রুমে এসে দেখে আমি রেডি হচ্ছি। আচ্ছা ভাইয়া, তুই কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ রে, বের হওয়ার জন্যই তো তৈরি হচ্ছে। জনিকে তো হসপিটালে ভর্তি করে রাখা হয়েছিল, ওকে তো খুব মেরেছিলাম, তাই একটু দেখতে যাব। আরেকটা কাজ হলো তাহসিনদের সাথে আজকে একটু আড্ডা দিতে যাচ্ছি। অনেকদিন তো হয়ে গেল তাহসিনের সাথে ভালোভাবে সময় কাটাতে পারিনি। আজকে তো অনেক সময় ধরে ওর সাথে গল্প করবার ঘুরবো। তাহসিন হলো আমার ছোটোবেলার বেস্ট ফ্রেন্ড। বাসায় আসার পর থেকে ওর সাথে কথা বলতে পারলাম না। আচ্ছা তাসফি, তাহলে তুই থাক, আমি ঘুরে আসি। আর হ্যাঁ, তোর জন্য কিছু কি নিয়ে আসবো নাকি? আমার জন্য তো কি নিয়ে আসতে হবে সেটা তো তুমি জানোই। আমি চকলেট খেতে অনেক পছন্দ করি। তুমি আমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসবা। তাসফির কথা শুনে একটু মুচকে আসলাম। পাগলিটা সবসময় চকলেট খেতে চায়। আচ্ছা ঠিক আছে, তোর জন্য চকলেট নিয়ে আসবো। তাসফিকে বিদায় জানিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। তারপর তাহসিনকে ফোন করলাম। এ তাহসিন, কোথায় রে তুই? আমি তো এখন বাসায় আছি। তোর কিছু হয়েছে নাকি? দূর, আমার আবার কি হবে? তুই এক্ষুনি হসপিটালের সামনে চলে আয়, তো জনির সাথে দেখা করবো। বেচারার শরীর এখন কেমন আছে দেখে আসি। কি বলিস তুই? তোর কি মাথা সত্যি খারাপ হয়ে গেল নাকি? যে মানুষটা তোকে গুলি করলো তার সাথেই তুই দেখা করতে যাবি? তাহসিন, তুই এত কথা বলিস কেন রে? আমি ওকে ক্ষমা করে দিয়েছি, এখন তুই আমার সাথে যাবি কিনা বল। যাওয়া ছাড়া আমার কি আর কিছু করার আছে? আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি আসতেছি। একটু পরে তাহসিন আসলে দুজন মিলে রওনা দিলাম। হসপিটালে পৌঁছে গেলাম। তাহসিন আমাকে জনির কেবিনে নিয়ে গেল। তাহসিন নিজে এসে জনিকে ভর্তি করেছিল, তাই আর কারো কথা শোনা লাগলো না। জনির কেবিনে গিয়ে দেখলাম জনি শুয়ে আছে। জনি, কেমন আছো তুমি? মাহফুজ, আমি সত্যি লজ্জিত। আমি আগে অনেক খারাপ ছিলাম। কেমন করে যে এই খারাপের পথ থেকে চলে এসেছিলাম সেটা আমি জানি না। আগে তো শুধু মেয়েদেরকে টিচ করে বেড়াতাম আর খুব মজা নিতাম, কিন্তু কেউ আমাকে কখনো এই কাজে বাধা দেয় নাই। সেদিন একমাত্র তুমিই ছিলে যে আমাকে এই কাজের জন্য বাধা দিয়েছিলে। তুমি আমাকে এই কাজের জন্য যখন মারলে তখন আমি অনেক রেগেছিলাম। তোমাকে মারার জন্য সত্যি আমি খুব দুঃখিত। আমি সেদিন তোমাকে অনেক বেশি মেরেছিলাম। আচ্ছা, এখন এসব কথা বাদ দেওয়া যাক। তোমার শরীর এখন কেমন আছে? হ্যাঁ, এখন বেশ ভালো আছি। তোমাকে তো আমি গুলি করেছিলাম, এখন তোমার শরীর কেমন আছে? হ্যাঁ, এখন অনেক ভালো আছি। আচ্ছা জনি, তাহলে আমি এখন আসি, আমার অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে, যাও। জনি থেকে বিদায় নিয়ে বাইরে চলে আসলাম। যাক, জনি নিজের ভুলটা বুঝতে পেরেছে, এটাই অনেক। তারপর তাসফির জন্য অনেকগুলো চকলেট নিয়ে বাসায় ফিরলাম। কলিং বেল বাজাতে তাসফি এসে দরজা খুলে দিল। এই বেতনি ধর, তোর জন্য আইসক্রিম নিয়ে আসছি। তাসফি আইসক্রিম আর চকলেটগুলো পেয়ে খুব খুশি হলো। তারপর নিজের ঘরে চলে যায়। তাসফি খুশি হয়েছে দেখে আমি অনেক খুশি হই। আমি শুধু একটা জিনিসই আল্লাহর কাছে থেকে চাই, সেটা হলো আল্লাহ যেন আমার পরিবারকে সবসময় খুশি রাখে। আমি শুধু ভাবতে থাকি যে আমার পরিবারকে কীভাবে খুশিতে রাখা যায়, বিশেষ করে আমার ছোটো বোনটাকে কীভাবে খুশি করা যায়। আমি তাহসিনকে নিয়ে নিজের রুমে চলে যাই।
তারপর বাকি বন্ধুদেরকে ফোন করে বাসায় আসতে বলি। একটু পর সবাই আসলে আমি আড্ডাটাকে জমিয়ে ফেলি। হঠাৎ করে তাসফি সবার আড্ডার মাঝখানে চলে আসে। ভাইয়া, তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, আমার সাথে একটু বাইরে আয় তো। আচ্ছা চল বাইরে। তারপর তাসফির সাথে বাইরে গেলাম। কিরে কি হয়েছে, এভাবে ডেকে নিয়ে আসলি কেন? আরে গাধা, এত তাড়াতাড়ি দেখি সব কিছু ভুলে যাস। কালকে তো তোর জন্মদিন। তাসফি আপুকে দাওয়াত দিয়ে দিয়েছি, আর আম্মু তাসফি আপুর আব্বু আম্মুর সাথে কথা বলছে। তারা তো তোকে একবারই জামাই হিসাবে মেনে নিয়েছে। এদিকে লামিয়া আপু তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। কালকে লামিয়া আপুকে প্রপোজ করার জন্য সব কিছু রেডি করতে হবে, তো সে সব কিছু দেখছি তুই ভুলে গেছিস। সরি রে, সব কিছু কেমন করে জানি মাথা থেকে বের হয়ে গিয়েছিল। আমি আজকে রাতেই তাহসিনকে নিয়ে সব কিছু রেডি করে ফেলতেছি, তুই কোনো চিন্তা করিস না। তাসফির সাথে কথাবার্তা বলেই বন্ধুদের কাছে চলে আসলাম। আড্ডা শেষ করে তাহসিনকে সব কিছু জানালাম। দেখ দোস্ত, আজ রাতের মধ্যে সব কিছু শেষ করতে হবে। কালকাল আমি এক অনেক বড় একটা সারপ্রাইজ দেবো। আরে এসব নিয়ে কোনো চিন্তা করিস না, আমি ঠিক যেভাবে বলবো সেভাবেই কাজ করবি, দেখবি লামিয়া খুশি না হয়ে পারবেই না। ধন্যবাদ দোস্ত, তুই আমার পরাণের বন্ধু রে। ওরে মনু, বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল, আজকে বুঝলাম। হেই, তোর কি আজকে ভূতে ধরলো নাকি? জীবনে তোর মুখ থেকে আমার নিয়ে একটা ভালো কথা শুনলাম না, আর আজকে তো একেবারে প্রশংসা উল্টে পড়ছে। সবটাই তাহলে ওই লামিয়ার জন্য, তাই না? এবার লামিয়া আমার সম্পর্কে ছোট বোন হয়, ওর জন্য আজকে এত ভালো কথা শুনতে পারলাম। যাক, আমার জীবনটাই ধন্য। তাহসিনের কথা শুনে আমরা হেসে দিই। তারপর সবাই মিলে অনেক মজা করি। রাতে জন্মদিনের সমস্ত আয়োজন শেষ করে ফেলি। বিশেষ করে লামিয়ার জন্য ছাদের উপরে খুব সুন্দর করে ডেকোরেশন করি। এই আয়োজন দেখে সবাই অনেক খুশি। সব কিছু দেখাশোনা করে মায়ের কাছে গেলাম। গিয়ে দেখে মুনিয়া আর আম্মু গল্প করছে। কিরে মুনিয়া, শুধু কি আম্মুর সাথে গল্প করে কাটিয়ে দিবি নাকি? কোনো কাজই তো করিস না। এই যে ভাইয়া, একদম না জেনে কথা বলবে না। এত সময় ধরে খালামুনির সাথে কাজ করলাম, এখন দুজনেই অনেক ক্লান্ত। আচ্ছা মাহফুজ, এখন ঝগড়া করিস না, এখন কাছে আয় তো। আমি আম্মুর কাছে অনেক সময় ধরে গল্প করলাম। এভাবে রাতটা কেটে গেল, পুরো দিনটা ভালোভাবে কেটে গেল। সন্ধ্যার সময় ইনভাইটের গেস্টরা চলে আসলো। সবাই মিলিয়ে বড় একটা কেক নিয়ে আসলো। কেক কাটা হয়ে গেলে লামিয়াকে নিয়ে ছাদে গেলাম। সেখানে লামিয়াকে আমাদের প্ল্যান মতো প্রপোজ করলাম। লামিয়া তো এইভাবে সারপ্রাইজ পেয়ে খুশিতে আত্মহারা। সব কিছু প্ল্যান মতো ভালোভাবে শেষ হয়ে গেল। এদিকে আমার বাবা মা বিয়ের সমস্ত কথা শেষ করে ফেললো। সবাই অনেক খুশি। আর হ্যাঁ পাঠক বন্ধুরা, আমি অনেক খুশি। সবাইকে বিয়ে দাওয়াত দিলাম, এসে খেয়ে যাবেন। এভাবেই শেষ হলো আরেকটি ভালোবাসা জীবনের গল্প। আর হ্যাঁ, আরেকটা কথা আপনাদেরকে বলি। আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে আমি একটা ল্যাপটপের শপ খুলেছি। অবশ্যই এখানে নতুন ল্যাপটপ না, এখানে সব রিকন্ডিশন ল্যাপটপ। অবশ্যই যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া হলো, অবশ্যই যোগাযোগ করবেন। তবে হ্যাঁ, ল্যাপটপ বিষয়ের জন্যই যোগাযোগ করবেন, অযথাকে বিরক্ত করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।